তো প্রথমে বলা হচ্ছে এখানে যে ডাইনামিক ওয়েবসাইট কি। দেখুন আমরা কিন্তু ডাইনামিক ওয়েবসাইট নিয়ে অনেকবার কথা বলেছি। আমরা বলেছি যে সমস্ত ওয়েবসাইট এর তথ্যগুলো অটোমেটিকভাবে আপডেট নেয়, এগুলো হচ্ছে মূলত ডাইনামিক ওয়েবসাইট। আর যেগুলো হচ্ছে অটোমেটিকভাবে আপডেট নেয় না তারা হচ্ছে কিন্তু স্ট্যাটিক ওয়েবসাইট। তাহলে আমরা কিন্তু ডাইনামিক ওয়েবসাইটের তথ্যগুলো বা এর প্রশ্নের উত্তরটি আমরা অনেকবার দিয়েছি, তাই এটা লিখছি না। অথবা বলতে পারি যে সমস্ত ওয়েবসাইট আমাদের HTML প্লাস CSS প্লাস PHP ইত্যাদি SQL অসংখ্য ভাষা মানে এই দুটির অধিক ভাষা নিয়ে যে এই ওয়েবসাইটগুলো তৈরি হয় সেগুলো হচ্ছে আমাদের ডাইনামিক ওয়েবসাইট। আর পরে বলা হচ্ছে খতে বলছে যে ওয়েবসাইট পাবলিশিং কি। দেখুন ওয়েবসাইট পাবলিশিং ব্যাখ্যা করতে বলছে। তো এখানে আমরা এটা নিয়েও কথা বলেছি এর আগে অন্য একটি বোর্ডে। তারপরও একটু বলে দিচ্ছি যে ওয়েবসাইট পাবলিশিংটা হচ্ছে আমাদের যখন আমরা কোনো একটি ওয়েবসাইট ডিজাইন করি, ডিজাইন করার পর যখন সেটাকে সবার জন্য আমরা উন্মুক্ত করে দেই, সেই উন্মুক্ত করার জন্য যে প্রক্রিয়াটা রয়েছে সেটি হচ্ছে আমাদের ওয়েবসাইট পাবলিশিং, মানে সবার জন্য উন্মুক্তকরণ। সেটা আমরা তার আগে আরও কিছু কাজ থাকে, যেটি হচ্ছে ডোমেইন নেম নিবন্ধন করা, এরপরে হোস্টিং ক্রয় করা, এরপরে কিন্তু সেটাকে আমরা কী করি গুগলে সেটাকে আপলোড করে দেই। আর সেটিকে বলা হচ্ছে ওয়েবসাইট পাবলিশিং, সবার জন্য উন্মুক্ত করা। এবার রয়েছে যে দৃশ্যকল্প একে বলা হচ্ছে যে কে আউটপুট হিসাবে প্রদর্শনের জন্য HTML কোড লিখুন। দেখুন প্রতিবারে কিন্তু আমাদের গতে বলা হচ্ছে কোনো একটি HTML কোড লিখা, ঘতে বলা হচ্ছে HTML কোড অথবা একটি টেবিল কোড অথবা এই ধরনের কোনো একটা উত্তর থেকে যাচ্ছে, সেটা ইমেজ ট্যাগ যোগ করা কিংবা হাইপারলিঙ্ক ইত্যাদি এই সংক্রান্ত একটি প্রশ্ন থাকবে। তো এখন দেখব যে আসলে দৃশ্যকল্প একটাকে যদি আমরা বাস্তবায়ন করতে চাই তাহলে কোন ধরনের ট্যাগটি লাগবে সেটি আমরা এখন দেখব। তাহলে গতে বলা হচ্ছে যে এটি করার জন্য আমরা দেখতে পাচ্ছি এটি হচ্ছে আমাদের একটি অর্ডার লিস্ট এবং আনঅর্ডার লিস্ট দুটির মিশ্রণ করিয়ে একটি দেওয়া আছে HTML কোড, সেটা আমরা এখন করে দেখাচ্ছি। তো শুরুতেই বলি আমরা যখনই আমরা কোনো কাজ করি না কেন আমার কী করতে হবে যে HTML এটি একটি ট্যাগ নিতে হবে। এরপরে এখানে আমরা বডি হেড ট্যাগ নিব এবং হেড ট্যাগ ক্লোজ করে দেব। তোমরা চাইলে হেড ট্যাগ ছাড়াই ব্যবহার করতে পারো, কোনো সমস্যা নেই। এরপর রয়েছে বডি ট্যাগ, বডি নিলাম। আচ্ছা বডি নিয়ে নেওয়ার পরে যে কাজটি করবো সেটি হচ্ছে, যেহেতু দেখতে পাচ্ছি এটি হচ্ছে একটি অর্ডার লিস্ট কফি অ্যান্ড টি, তাহলে অর্ডার লিস্টের জন্য আমরা কী করবো অবশ্যই OL নিব। OL নিয়ে টাইপ দিব, কি টাইপ দিব OL টাইপ হচ্ছে আমাদের A, মানে বড় হাতের ABCD দিয়ে শুরু হবে আমাদের নাম্বারিংটা, সেক্ষেত্রে OL টাইপ দিচ্ছি আমরা A, মানে অর্ডার লিস্ট টাইপ হচ্ছে A। এবং যেহেতু শুরু হয়েছে C থেকে, C হচ্ছে ABC, মানে 1 2 3, C হচ্ছে আমার 3 নাম্বার বর্ণ, সেক্ষেত্রে আমি বলবো স্টার্ট ইকুয়াল এর ভ্যালু হচ্ছে 3, তার মানে 3 নাম্বার থেকে সে শুরু করবে, মানে C থেকে এই কাউন্টিং শুরু করবে। ওকে, এখন যদি আমরা বলি এখানে LI বা লিস্ট আইটেম কফি এবং স্ল্যাশ আমরা LI করব। এরপরে আবার আমরা LI করব টি এর জন্য আমি টি লিখছি, কিন্তু টি লিখে স্ল্যাশ করব না। কেন করব না? কারণ আমাদের এই টি এর মধ্যে আরেকটি কিন্তু সাব রয়েছে, সেটা ব্ল্যাক টি নাকি গ্রিন টি, সেটার জন্য আমরা এই ক্লোজটা পরবর্তী এক সময় করে দেব। তো এখানে আমরা যে কাজটি করব, এখানে ক্লোজ না করে দিয়ে আমরা এখানে আবার নিব UL আনঅর্ডার লিস্ট। এই আনঅর্ডার লিস্ট নিচ্ছি আমরা, নিয়ে টাইপ দিচ্ছি এখানে ডিক্স। আচ্ছা এখানে ডিক্স দিয়ে আমরা দেবো LI বা লিস্ট আইটেম দিয়ে প্রথমে বলতেছি ব্ল্যাক টি বা ব্ল্যাক, শুধু ব্ল্যাক লিখলেই হচ্ছে। আচ্ছা স্ল্যাশ LI, এরপর রয়েছে আমাদের আবার LI, এখন দিব আমরা গ্রিন স্ল্যাশ LI। তো এখন আমরা কিন্তু এই যে এখানে ওই UL আমরা ওপেন করেছি, আমরা কিন্তু এখানে কি করব অবশ্যই ULকে স্ল্যাশ করে দিব, আমরা স্ল্যাশ UL করে দিচ্ছি। এখন আমরা এই স্ল্যাশ UL এর পরে উপরে যে আমরা এখানে একটা এই যে এখানে একটা কিন্তু আমরা LI ক্লোজ করে নিই, আমরা এখান থেকে স্ল্যাশ আমরা LI করে দিচ্ছি। এরপরে আমরা কি করব আমাদের মিল্ক এর জন্য আবার কিন্তু আমরা এই যে আবার একটা LI নেব। তাহলে এখান থেকে আমরা আবার LI নিচ্ছি, ফ্রেশ নতুন LI, এটা হচ্ছে অর্ডার লিস্টের জন্য। এখন লিখতেছি মিল্ক
/li। এখন যে কাজটি করব সেটি হচ্ছে আমরা কিন্তু এটা করলাম এর ভেতরে দুটো করেছি এবং মিল্কের জন্য করেছি। এইটা করা হয়ে গেলে আমাকে যে কাজটি করতে হবে সেটি কি, সেটি হচ্ছে আমাদের আমাদের এই যে OL ছিল আমরা এবার /OL করব। এরপর রয়েছে বডি, তাহলে আমরা কী করবো /body করব। এরপর রয়েছে আমাদের HTML/HTML। তো তোমরা দেখতে পাচ্ছ আমরা কিন্তু খুব কম সময়ের মধ্যে এই দৃশ্যকল্প একটি এখান থেকে বাস্তবায়ন করে ফেলেছি। ওকে, এখন দেখব যে ঘ এর জন্য যে কাজটি করতে হবে সেটি কি, সেটি হচ্ছে বলছে যে দৃশ্যকল্প 2 মানে 2 এর HTML কোড লিখো এবং ব্যবহৃত ট্যাগ সমূহ বর্ণনা, মানে এখানে কোন কোন ট্যাগ আছে সেই ট্যাগগুলোর একটা বর্ণনা তারা চেয়েছে। তাহলে পাশাপাশি আমরা আগে যে কাজটি করব সেটি হচ্ছে এর যে কোডিংটা আছে সেটি আমরা লিখব। আমরা শুরুতে লিখছি কি লিখছি HTML, আবার হেড নিচ্ছি, আমরা হেড ক্লোজ করে দিচ্ছি এখানেই। এরপরে বডি নিচ্ছি, এরপর যেহেতু রয়েছে টেবিল ট্যাগ আমরা নিচ্ছি টেবিলে বর্ডার দিচ্ছি আমরা 1। আচ্ছা, 1 দেওয়ার পরে আমরা কি করব, আমরা যে কাজটি করব সেটি হচ্ছে এখানে আমরা যে কাজটি করব আমরা এর একটু উইথ নিতে পারতাম, যাই হোক না নিলেও সমস্যা নেই। এখন আমাদের TR নেব, TR হচ্ছে টেবিল রো এর জন্য। তো TR এর মধ্যে কি আছে, TR এর মধ্যে TH আছে, আমি TH লিখে এটাকে অ্যালাইন সেন্টার করতেছি, অ্যালাইন ইকুয়াল সেন্টার করতেছি আমি। আচ্ছা, এরপর লিখছি আমি রেজাল্ট আমাদের TH। আচ্ছা, এখানে আরেকটি বিষয় খেয়াল রাখতে হবে, সেটি হচ্ছে যেহেতু আমাদের এই টেবিলটা বা এই রেজাল্টটি রয়েছে 1 2 3টি কলামের মধ্যে, তাই আমাকে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে TH লেখার পরে আমাকে এইখানে একটা কাজ করতে হবে। সেটি কি, সেটি হচ্ছে আমার বলতে হবে যে কলস্প্যান = 3। হ্যাঁ, তা না হলে কিন্তু এখানে এইটা একদম ব্যতিক্রম হয়ে যাবে। আমরা কলস্প্যান ভুলে গিয়েছি, আমরা এই কলস্প্যান অবশ্যই অ্যাড করে দেবো, দেন আমরা অ্যালাইন করব। এরপরে আমরা কি করব, আবার আমরা এই TR ওপেন করেছি, এখানে আমরা TR কি করে দেবো, আমরা স্ল্যাশ করে দেব। এখন দেখবো আমরা আবার TR নেব, TR নেওয়ার পরে আমরা নেব TD। তো TD এর মধ্যে বলা হচ্ছে ICT, আমরা এখানে বলবো রোস্প্যান 2 = 2। আচ্ছা, এখন লিখতেছি এখানে ICT /TD। আমরা আবার এখানে TD নিব CQ এর জন্য, CQ /TD করলাম। আমরা আবার TD নেব MCQ এর জন্য, আমরা /TD করেছি। আবার আমরা কি করব, এই যে TR ওপেন করেছি আমরা এখান থেকে TR-কে ক্লোজ করে দিচ্ছি। ওকে, এখন যে কাজটি করব আমরা আবার এখানে TR নেব, আমরা TR আবার ওপেন করতেছি, এই TR এর মধ্যে আমরা TD নিচ্ছি। তো এই TD যখন নিলাম আমরা, TD নেওয়ার পরে যে কাজটি করব সেটা হচ্ছে TD এর ভেতরে আমার এবার 45 /TD, আবার হচ্ছে TD, এটি হচ্ছে 25 /TD, এবং এই যে TR ওপেন করেছি /TR ক্লোজ করে দিচ্ছি। আচ্ছা, টেবিল ওপেন করেছি /টেবিল, এরপরে বডি ওপেন করেছি /body, HTML ওপেন করেছি /HTML। তবে হ্যাঁ, এখানে আমরা আরও কিছু কাজ করতে পারতাম। সেটি হচ্ছে আমরা টেবিলটি একটু লম্বা দেখা যাচ্ছে, এই কারণে আমরা যদি এখানে বলতাম, যখনই আমরা এখানে বিশেষ করে এই জায়গাতে যেখানে আমরা টেবিল বর্ডার নিয়েছি, এখানে বলবো কি বলবো যে টেবিল বর্ডার = 1 লেখার পরে আমরা ক্লোজ না করে দিয়ে যে কাজটি করবো সেটি হচ্ছে এর উইথ লিখব, উইথ ইকুয়াল লিখবো আমরা যে ধরেন যে 300 পিক্সেল। এরপর আমরা দিব আরেকটি কাজ, সেটি হচ্ছে অ্যালাইন ইকুয়াল সেন্টার। তাহলে কিন্তু আমাদের এই সমস্ত লেখাগুলো কী হয়ে যাবে, সেন্টারে চলে আসবে, এটা আরও সুবিধা হবে। এখন আমাকে আরেকটি যে কাজ করতে হবে সেটি হচ্ছে কি, আমরা এখানে TH ট্যাগ ইউজ করেছি, আমরা TD ট্যাগ ইউজ করেছি, আমরা টেবিল ট্যাগ ইউজ করেছি, এরপরে আমরা এখানে কলস্প্যান ইউজ করেছি, আমরা এখানে রোস্প্যান ইউজ করেছি,
এই সমস্ত যে ট্যাগগুলো আমরা ইউজ করলাম এগুলোর একটু বর্ণনা চেয়েছে এখানে, যে ব্যবহৃত ট্যাগসমূহের বর্ণনা দাও। তাহলে বলতে পারি এই বর্ণনাগুলো একটু হালকা করে এক লাইন করে যেতে পারলেই কিন্তু আমাদের এই উত্তরটি সম্পূর্ণ হয়ে যাবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখানে দেখতে পাচ্ছি আমরা বলা হচ্ছে অ্যাট্রিবিউট কি। তো অ্যাট্রিবিউট হচ্ছে যখন একটি ট্যাগের ভেতরে আমরা অন্য কোনো তথ্য অ্যাড করে দেই, যেমন টিডি একটি ট্যাগ রয়েছে, এর মধ্যে আমরা কি করলাম, আমরা দিলাম হচ্ছে কালার কোড বা বিজি কালার। তো বিজি কালার দিলাম রেড। এই রেড দেওয়ার কারণে এইটা যখন রেড হয়ে যাবে তখন এইটিকে বলা হচ্ছে আমাদের অ্যাট্রিবিউট। তার মানে বলতে পারি যে ট্যাগের ভেতরে যে অতিরিক্ত তথ্যগুলো আমরা সংযুক্ত করে দেই সেগুলিকে বলা হচ্ছে আমাদের অ্যাট্রিবিউট। এরপর রয়েছে আমাদের আইপি ঠিকানা হচ্ছে ডোমেইন নেম এর গাণিতিক রূপ। এটা আমরা এর আগেও অনেকবার আমরা ব্যাখ্যা দিয়েছি। তো আইপি ঠিকানা কি, আইপি হচ্ছে আমাদের খ নম্বরে যে ইন্টারনেট প্রোটোকল। আইপি তো ইন্টারনেট প্রোটোকল, ইন্টারনেট প্রোটোকল। অ্যাড্রেস তাহলে অ্যাড্রেস এখন এটা আগে ছিল আমাদের সংখ্যা ভিত্তিক, এখন হয়েছে সেটা, এটা আগে ছিল আমাদের সংখ্যা ভিত্তিক, এখন হয়েছে আইপি অ্যাড্রেস আগে ছিল সংখ্যা ভিত্তিক বা নম্বর সিস্টেমের মতো করে, আর এখন সেটা হয়েছে ডোমেইন নেম, সেটা হচ্ছে আমাদের শব্দ ভিত্তিক। ওকে, এখন বলা হচ্ছে যে চিত্র 1 এর ন্যায় ফলাফল পেতে HTML কোড লিখো। এইটা যদি আমরা ফলাফল পেতে চাই, যে কাজটি করতে হবে আমাদের গ এর জন্য আমরা দেখতে পাচ্ছি এখানেও একটি আমাদের অর্ডার লিস্ট এবং আনঅর্ডার লিস্ট দেওয়া আছে, এবং এখানে ডেফিনেশন দেওয়া আছে, ডেফিনেশন টার্ম আছে, ডেফিনেশন ডেটা আছে। তো এখান থেকে শুরু করে এ পর্যন্ত হচ্ছে ডেফিনেশন ডেটা, আবার এখান থেকে এ পর্যন্ত কি ডেফিনেশন ডেটা, আর এটি হচ্ছে আমাদের ডেফিনেশন টার্ম, এটি হচ্ছে আমাদের ডেফিনেশন টার্ম। আচ্ছা, এখন আমরা যে কাজটি করব সেটি হচ্ছে যে প্রথমে আমরা যে কাজটি করব সেটাই হচ্ছে HTML নিব, HTML, এরপর নিব আমরা হেড। আচ্ছা, এরপর স্ল্যাশ আমরা হেড করব, এরপরে নেব বডি। এই বডি ট্যাগ নেওয়ার পরে আমরা যে কাজটা করব সেটি হচ্ছে আমাদের প্রথম যে কাজটি করতে হবে সেটি হচ্ছে আমরা DL অর্থাৎ ডেফিনেশন লিস্ট নিব আমরা। তো প্রথমে আমরা নিচ্ছি DL, এটা নেওয়ার পরে আমরা কী নেব, ডেফিনেশন ডেটা নেব বা টার্ম নেব। তাহলে বলতেছি এর মধ্যে হচ্ছে DT ডেফিনেশন টার্ম। এখন লিখতেছি ম্যাঙ্গো, আচ্ছা, স্ল্যাশ DT। ওকে, এরপরে আমরা যে কাজটি করব এর মধ্যে যেগুলো আছে ডেফিনেশন ডেটা সেটা নেব আমরা TD বা DD নামে। তো DD নামে নেওয়ার পরে যে কাজটি করব সেটি হচ্ছে আমাদের আবার DL নিতে হবে। এখানে DL নেওয়ার পরে আমরা কি করব, P ট্যাগ নিব। তাহলে এখানে P ট্যাগ নিচ্ছি, P ট্যাগ নিয়ে লিখতেছি আমরা সিজনাল ফ্রুট। আচ্ছা, স্ল্যাশ P ট্যাগ করতেছি আমরা এখানে। আচ্ছা, স্ল্যাশ P ট্যাগ করলাম। এরপরে যে কাজটি করব আমরা নেব OL, কারণ এখানে দেওয়া আছে অর্ডার লিস্ট, OL টাইপ A। এরপর নেব আমরা LI বা লিস্ট আইটেম। LI লিস্ট আইটেম নেওয়ার পরে যে কাজটি করব লিখবো হচ্ছে গ্রিন স্ল্যাশ LI, আবার আমরা LI নিব রেড স্ল্যাশ LI। আচ্ছা, এরপরে আমরা যে কাজটি করব সেটি হচ্ছে এটা রেড হয়ে গেল। এই রেড হয়ে যাওয়ার পর আমরা কিন্তু এই যে OL টাইপ নিয়েছি আমরা এই OLটা ক্লোজ করে দেব স্ল্যাশ OL। আচ্ছা, এইটা ক্লোজ হয়ে যাওয়ার কারণে আমরা কিন্তু আবার নিব হচ্ছে কি, ওই যে প্রথমে নিয়েছিলাম আমরা DD ডেফিনেশন লিস্ট নিয়েছি স্ল্যাশ DD। আচ্ছা, এটি করার পর আমরা যখন আবার পরবর্তীর জন্য এখানে নেব হচ্ছে জ্যাকফ্রুট, সেখানে কি করব, সেখানে আমরা কি আবার TD নিব। তাহলে আবার DT ডেফিনেশন টার্ম কি রয়েছে এখানে আমাদের রয়েছে জ্যাকফ্রুট। আচ্ছা, স্ল্যাশ, আচ্ছা, এটা আমরা অবশ্য P ট্যাগের মধ্যে নেব। P। আচ্ছা, এরপর যে কাজটি করবো সেটি হচ্ছে কি আমাদের আবার আমরা নেব DD। আচ্ছা, এরপর রয়েছে আমাদের আচ্ছা আমাদের এই ম্যাঙ্গোটা, এটা আমাদের জ্যাকফ্রুট P ট্যাগের মধ্যে না নিলেও হবে, সমস্যা নেই। আমরা এখানে DT করে দিচ্ছি স্ল্যাশ করে। এখন DD এর মধ্যে আমরা আবার P ট্যাগ নিব। P ট্যাগের মধ্যে আমরা কি নিব, এই যে আমাদের ন্যাশনাল ফ্রুট।
আচ্ছা, এখন আমরা যে কাজটি করব সেটি হচ্ছে এখানে আমরা অবশ্যই পিটা ক্লোজ করে দেব। দেওয়ার পরে যেহেতু এরপরে আছে আমাদের আনঅর্ডার লিস্ট, আমরা অবশ্যই লিখব ইউএল টাইপ দিয়ে রাখবো আমরা এখানে। ইউএল টাইপ দিচ্ছি আমরা এখানে স্কোয়ার। আচ্ছা, এরপরে এলআই নিচ্ছি আমরা গ্রিন, স্ল্যাশ এলআই করলাম। আবার আমরা এলআই নিয়েছি ইয়েলো, স্ল্যাশ আমরা এলআই করেছি। আচ্ছা, এরপর যে কাজটি করবো সেটি হচ্ছে অবশ্যই আমরা ইউএল ক্লোজ করে দিব, স্ল্যাশ ইউএল। আবার আমরা স্ল্যাশ করব ডিডি, ডেফিনেশন ডেটা। আবার স্ল্যাশ করব আমরা কি ডিএল। আচ্ছা, এটি করার পরে আমরা যে কাজটি করব সেটি হচ্ছে আমাদের এই যে আমরা এখানে বডি ওপেন করেছিলাম, স্ল্যাশ বডি করব। আবার কি করেছিলাম স্ল্যাশ HTML। ওকে, এটি করলে কিন্তু আমাদের এই যে চিত্র 1-এর মধ্যে যা দেওয়া আছে আমরা এটা করতে পারবো। ওকে, এখন পাশাপাশি আরেকটি ঘতে বলা হচ্ছে উদ্দীপকের সাপেক্ষে গ্রাহকদের সঠিক তথ্য পেতে ব্যবসায়ী করণীয় কি। এখানে বলছে একজন ফল ব্যবসায়ী তার প্রতিষ্ঠানের জন্য একটি ওয়েবসাইট তৈরি করে নেয়, সেখানে ফলের বিবরণের জন্য একটি ওয়েব পেজ আছে যার আউটপুট চিত্র 1-এর ন্যায়। এই যে চিত্র 1-এর ন্যায় হচ্ছে তার আউটপুট। তার ওয়েবসাইটে ফলের দাম নিয়মিত আপডেট হয় না, ফলে ক্রেতারা ভুল তথ্য পায়। কেন নিয়মিত আপডেট হয় না? কারণ সেটা ছিল আমাদের স্ট্যাটিক ওয়েবসাইট, যার কারণে সেগুলো তথ্যগুলো নিয়মিত আপডেট হচ্ছে না। যদি আমরা সেটাকে ডাইনামিক ওয়েবসাইটে রূপান্তর করতে পারি তাহলে কিন্তু সেই তথ্যগুলো অটোমেটিক আপডেট হয়ে যাবে, আর এই কারণে ক্রেতাদের মধ্যে আর কোনো সমস্যা বা ভুল তথ্য পৌঁছাবে না, যার কারণে আমাদের এই সমস্যাটা এখানে সমাধান করতে পারবো। এটা লিখে তোমাদের মতামত দিয়ে দিবা, তোমাদের মতামত দিয়ে কিন্তু এই আনসার এখানে শেষ করা যাবে। তাহলে ক এর উত্তরে বলা হচ্ছে আইপি অ্যাড্রেস। তো আইপি অ্যাড্রেস বলতে কি বোঝায়? আই হচ্ছে ইন্টারনেট আর পি হচ্ছে কি প্রোটোকল। তাহলে ইন্টারনেট প্রোটোকল অ্যাড্রেস। আচ্ছা, এটা কোনটা? এটা হচ্ছে আমরা যে ডোমেইন নেম বর্তমান ব্যবহার করছি, এই ডোমেইন নেম এর আগের যে ভার্সন সেটি হচ্ছে কিন্তু আইপি অ্যাড্রেস। তো আইপি অ্যাড্রেসটি হচ্ছে আমাদের সংখ্যা ভিত্তিক বা সংখ্যা নির্ভর, আর ডোমেইন নেম হচ্ছে শব্দ ভিত্তিক, যার কারণে আমরা আইপি অ্যাড্রেস থেকে বের হয়ে এখন কিন্তু ডোমেইন নেমে চলে এসেছি। তো আসলে এটা আমাদের উদ্দেশ্য নয়, উদ্দেশ্য হচ্ছে আইপি অ্যাড্রেস কি এটা ব্যাখ্যা করা বা এটা এক কথায় লেখা। আমরা বলবো যে আইপি অ্যাড্রেস হচ্ছে ইন্টারনেট প্রোটোকল অ্যাড্রেস, এটুকু বললে উত্তর হয়ে যাবে। অথবা বলতে পারি যে আইপি অ্যাড্রেস হচ্ছে ডোমেইন নেম এর অনুরূপ সংখ্যা দ্বারা প্রকাশিত কোনো ওয়েবসাইটের ঠিকানা। এইটুকু বললে কিন্তু আমাদের ক এর উত্তরটি হয়ে যাবে। এখন দেখতে পাচ্ছি যে ইমেজ একটি এমটি এলিমেন্ট, কেন ব্যাখ্যা করো। তাহলে খতে বলছে, খতে কি বলছে যে ইমেজ একটি এমটি মানে কি আমরা যে ট্যাগগুলো পড়েছি সেই ট্যাগগুলোর মধ্যে কিন্তু অনেকগুলো প্রকারভেদ ছিল। যেমন ধরুন একটি ট্যাগের নাম হচ্ছে আমাদের কন্টেইনার ট্যাগ ছিল, আর একটি ছিল এমটি। হ্যাঁ, এমটি। তাহলে কন্টেইনার ট্যাগ এবং এমটি ট্যাগ এটা কাকে বলে? যখন আমরা যে ট্যাগগুলোর মধ্যে ওপেনিং থাকে এবং ক্লোজিং থাকে এর নাম হচ্ছে আমাদের কন্টেইনার ট্যাগ। আর যে ট্যাগগুলোর মধ্যে শুধু আমাদের ওপেনিং থাকে কিন্তু বাট ক্লোজিং থাকে না তার নাম হচ্ছে আমাদের এমটি ট্যাগ। তার মানে ক্লোজিং থাকে না এরকম ট্যাগ হচ্ছে যেমন BR ট্যাগ ব্রেক নেওয়ার জন্য, HR ট্যাগ হরিজন্টাল রো নেওয়ার জন্য, আর একটি হচ্ছে ইমেজ ট্যাগ। তাহলে এই তিনটি কিন্তু বলতে পারি যে এই তিনটি হচ্ছে আমাদের কি এমটি ট্যাগ। তার মানে এই তিনটি ট্যাগকে ওপেন করতে হলে তাদেরকে আর ক্লোজ করার কোনো প্রয়োজন পড়ে না, তাই এগুলোকে বলা হচ্ছে এমটি। তার মানে তাই বলতে পারি BR HR ইমেজ। তাহলে ইমেজ ট্যাগ একটি এমটি এলিমেন্ট, অতএব এটা প্রমাণিত যে তিনটা যেহেতু আমাদের এমটি ট্যাগের কথা বলা হচ্ছে এই দৃষ্টিকোণ থেকে বলতে পারি ইমেজ একটি এমটি ট্যাগ। কারণ যখন আমরা কোনো ইমেজকে অ্যাডজাস্ট করার জন্য আমরা সেটাকে কাজ করি তখন আমরা লিখতে হয় IMG, ইমেজ লিখে আমরা কী করি SRC ইমেজ সোর্স দিয়ে আমরা কিন্তু URL অর্থাৎ সেই ইমেজটা কি নামে আছে সেই নামটা কিন্তু আমরা এই জায়গাতে বসাই দিই, অর্থাৎ SRC হচ্ছে একটি আমাদের অ্যাট্রিবিউট। এটি হচ্ছে আমাদের অ্যাট্রিবিউট বাট আর এর মধ্যে যেটা থাকে সেটা ভ্যালু। এই ভ্যালু যখন বসা যায় তার নাম .jpg অথবা JPEG, হ্যাঁ JPG বা কি JPEG
ইজি যাই দেয় না কেন তখন কিন্তু সেই ইমেজটা সেখানে কি আমাদের চলে আসে। এরপর কিন্তু আমরা এই ইমেজ ট্যাগটাকে আর পরবর্তী সময়ে গিয়ে আমরা কিন্তু /img এটা করি না, যেহেতু এটা করি না, করার প্রয়োজন পড়ে না, তাই বলা হচ্ছে এই ইমেজ হচ্ছে একটি এমটি এলিমেন্ট বা শূন্য ট্যাগ। এরপরে আমাদের গতে বলা হচ্ছে কি, দেখুন একটু খেয়াল করে, গতে যেটা বলা হচ্ছে যে দৃশ্যকল্প 1 ব্যবহার করে দৃশ্যকল্প 2, তাহলে 1 ব্যবহার করে 2 পাওয়ার জন্য যে HTML কোডটি প্রয়োজন সেটি লিখতে বলছে। তাহলে এটি হচ্ছে আমাদের দৃশ্যকল্প 1 আর এটি হচ্ছে আমাদের দৃশ্যকল্প 2। তাহলে 1 এবং 2 এর মধ্যে কি পার্থক্য? 1 এ দেওয়া আছে UL অর্থাৎ আনঅর্ডার লিস্ট, আর ক্লোজ করা হয়েছে UL অর্থাৎ কি আনঅর্ডার লিস্ট। এটা কিন্তু আমাদের যে কাজটি করা হয়েছে এই কাজটি এখান থেকে শুরু করে আমরা যদি এগুলোকে লিস্ট আইটেমের মধ্যে রেখে দেই তাহলে কিন্তু দৃশ্যকল্প 1 দ্বারা দৃশ্যকল্প 2 এর কাজটি হয়ে যাবে। কীরকম? চলো শুরু করি। প্রথমে আমরা এখানে যা আছে লিখে নিচ্ছি যে গ এর জন্য HTML। আচ্ছা, এরপর আমরা কি করতেছি, বডি নিচ্ছি আমরা, তাহলে HTML নিয়েছি, বডি নিয়েছি, এরপর আমরা কী নেব, UL নেব, UL অর্থাৎ আনঅর্ডার লিস্ট। UL নেওয়ার পরে আমাদের UL টাইপ লাগবে, কেন? কারণ এখানে UL টাইপ রয়েছে, আমরা UL টাইপ নিচ্ছি। UL টাইপ ইকুয়াল এর যে ভ্যালু রয়েছে সেটি হচ্ছে আমাদের কি দেব, ডিক্স। আচ্ছা, দেওয়ার পরে যদি আমরা এখানে এখন দেই LI অর্থাৎ লিস্ট আইটেম, এই লিস্ট আইটেম দিয়ে লিখতেছি বাংলাদেশ, বাংলাদেশ স্ল্যাশ আমাদের LI করব, দেন তাহলে কিন্তু এই আকারটি ধারণ হয়ে যাবে। এরপর আমরা কি করব, পরবর্তী যে আমাদের রয়েছে ঢাকা, রয়েছে আমাদের রাজশাহী, সিলেট, এগুলো কিন্তু আমাদের আর UL এর মধ্যে নেই। UL এর মধ্যে রয়েছে বাট টাইপ কিন্তু ডিক্সের মধ্যে নেই, এগুলো হয়েছে আমাদের সার্কেল টাইপ। যেহেতু এগুলো আমাদের সার্কেল টাইপ সেক্ষেত্রে আমরা এবার কী করব, আমরা আবার নিব হচ্ছে UL, এবার টাইপ দিয়ে দেব সার্কেল। আচ্ছা, সার্কেল দিয়ে লিখতেছি আমাদের LI অর্থাৎ লিস্ট আইটেম, কী হবে, ঢাকা স্ল্যাশ LI, আমরা আবার LI নিচ্ছি, এরপর হচ্ছে রাজশাহী স্ল্যাশ আমাদের LI করতেছি, আমরা আবার LI নিয়ে দিচ্ছি সিলেট স্ল্যাশ LI, এরপরে আমরা এখানে আবার LI নিচ্ছি, নিয়ে এবার হচ্ছে খুলনা স্ল্যাশ LI, এটা হয়ে গেল। এখন আমরা কিন্তু এখানে এই যে UL ওপেন করেছি এখানে আমরা স্ল্যাশ UL ক্লোজ করব, এরপরে আমাদের কি ওপেন করেছিলাম, বডি ওপেন করেছি, স্ল্যাশ বডি করব, আবার স্ল্যাশ HTML করব। তাহলে কিন্তু আমাদের এই যে দ্বিতীয় দৃশ্যকল্প 2কে আমরা 1 দ্বারা আমরা কি করতে পারলাম, কোডিং করতে পারলাম। তার মানে দৃশ্যকল্প 1টা ব্যবহার করে আমরা কিন্তু দৃশ্যকল্প 2কে বাস্তবায়ন করলাম। এটি কিন্তু গ এর উত্তর ছিল, এটি হয়ে গেল। এখন আমরা দেখব যে গ এবং ঘ দেখব। এবার ঘতে বলছে যে দৃশ্যকল্প 2 এবং দৃশ্যকল্প 3 ব্যবহার করে নতুন একটি ওয়েব পেজ তৈরি করার জন্য HTML কোডিং করতে হবে। তার মানে 2 এবং 3, এবার 1 আর প্রয়োজন নেই, 2 এর মধ্যে এটা রয়েছে, 3 রয়েছে এটা, তা 3 এর মধ্যে আমরা দুটি জিনিস এক্সট্রা পাচ্ছি। কী কী পাচ্ছি এক্সট্রা? একটি হচ্ছে আমাদের অ্যাঙ্কর ট্যাগ, আরেকটি হচ্ছে আমাদের ইমেজ ট্যাগ। ওকে, তাহলে অ্যাঙ্কর এবং ইমেজ এই দুটি ট্যাগকে আমরা কিন্তু কী করব, অ্যাডজাস্ট করব। কার সাথে? আমাদের এই যে অর্ডার লিস্ট, সরি আনঅর্ডার লিস্ট রয়েছে এর সাথে। এই দুটি কাজ করতে পারলে কিন্তু আমাদের ঘ এর উত্তরটি হয়ে যাবে। তো এখন আমরা শুরু করব এই কাজটি। তো প্রথমে আমরা শুরু করছি ঘ এর উত্তরটি। তো ঘতে বলা হচ্ছে প্রথমে আমরা কী করব, আমরা এই কাজটা আবার করব। সেটা কি, HTML, এরপরে বডি লিখব আমরা। আচ্ছা, এরপর লিখবো হচ্ছে UL লিখে কী করবো, আমরা টাইপ ধরে দেব, টাইপ ইকুয়াল ডিক্স। আচ্ছা, দিয়ে আমরা লিখতেছি LI লিস্ট আইটেম বাংলাদেশ স্ল্যাশ LI করলাম। এরপরে আমরা আবার UL নিব, কারণ এরপরে রয়েছে আমাদের সার্কেল, তাহলে UL টাইপ দিয়ে দিচ্ছি আমরা সার্কেল
এবার আমরা লিখবো আবার li লিস্ট আইটেম। এই লিস্ট আইটেমে কি পড়বে আমাদের ঢাকা পড়বে, ঢাকা লিখছি /li করলাম। এরপরে আমরা আবার li নিয়ে রাজশাহী করব, রাজশাহী / আমাদের li। এরপরে আবার li নিয়ে আমরা করব সিলেট /li, আবার li করে এবার লিখব খুলনা / আমরা li করলাম। এখন আমরা এই যে ul ওপেন করেছি, আমরা এখান থেকে কি করব /ul ক্লোজ করব। এখন এইটা ক্লোজ হয়ে গেল, তার মানে এই কাজটি হয়ে গেছে। এখন আমাদের বলছে দৃশ্যকল্প 2 এর সাথে 3 কিন্তু আমাকে ম্যাচ করতে বলছে, মানে একত্রে ব্যবহার করতে বলছে। তাই আমরা দৃশ্যকল্প 3কে অ্যাড করব। তার প্রথমে কী দেওয়া হচ্ছে, এটা হচ্ছে একটা অ্যাঙ্কর ট্যাগ, তার মানে এইটাকে আমরা অ্যাড করব হাইপারলিংকের সাহায্যে। সেটা কি করব আমরা নিচ্ছি অ্যাঙ্কর ট্যাগ HREF, মানে হাইপারলিংক রেফারেন্স দিয়ে দিচ্ছি কি, যে রেফারেন্সটা হচ্ছে আমাদের AB কলেজ দিয়ে .edu.com বা .bd দেওয়া আছে। বিডি দেওয়ার পরে আমরা কি করব, এটাকে আমরা ক্লোজ করলাম। আর এটাকে যেহেতু আমরা একটা নামে প্রকাশ করব, সেটি লিখতেছি AB কলেজ। তার মানে এটা প্রকাশ হবে কি দিয়ে, AB কলেজ নামে। আচ্ছা, এই নামটা সেখানে প্রকাশ করবে। এবং এটাকে যেহেতু অ্যাঙ্কর ওপেন করেছি, আমার স্ল্যাশ দিয়ে অ্যাঙ্করটাকে ক্লোজ করলাম। তাহলে এই যে অ্যাঙ্করটা ওপেন করেছি, এটা ক্লোজ করলাম। এখন এরপরে আমাকে কিন্তু আরেকটি কাজ করতে হবে। সেই কাজটি কি, আমাকে ইমেজ ট্যাগ ইউজ করতে হবে। তো আমি কি করব, এখানে আমি এবার ইমেজ ট্যাগ নেওয়ার জন্য IMG ব্যবহার করব, SRC ব্যবহার করব, করে এর যে অ্যাট্রিবিউট বা ভ্যালুটা সেটা কি, সেটা হচ্ছে image.jpg, IMAG image.jpg। ওকে, এইটা দিয়ে কিন্তু আমি ক্লোজ করলাম। এখন দৃশ্যকল্প 2 এর সাথে কিন্তু আমাদের 3টা অ্যাডজাস্ট হয়ে গেছে। এখন কি করব, এই যে আমরা বডি ওপেন করেছিলাম এখান থেকে আমরা স্ল্যাশকে বডি করব, /body এবং /html। এই কাজটি করতে পারলে কিন্তু আমাদের 2 এবং 3 এটা কম্বাইন হয়ে আরেকটি আমাদের ওয়েব পেজ তৈরি হয়ে যাবে, যেটি চাওয়া হয়েছিল ঘ নাম্বারে। তাহলে বলতে পারি দৃশ্যকল্প 2 ও 3 ব্যবহার করে নতুন আমরা আরেকটি ওয়েব পেজ তৈরি করলাম, সেটি হচ্ছে এই ঘ এর উত্তরে আমরা দিয়ে দিয়েছি। প্রথমে দেওয়া আছে অ্যাট্রিবিউট কি। আসলে অ্যাট্রিবিউট হচ্ছে যে ট্যাগ এর মধ্যে যখন আমরা অতিরিক্ত কোনো তথ্য যুক্ত করি, তখন সেটাকে কি বলা হয়, অ্যাট্রিবিউট বলা হয়। তার মানে আমরা যে টেবিল ট্যাগ লিখি, টেবিল ট্যাগের পরে বলি আমরা border 1, এরপরে ইমেজ ট্যাগের পরে বলি আমরা SRC এবং একটা ভ্যালু দিয়ে দেই। এরপরে অ্যাঙ্কর ট্যাগের পরে আমরা কিন্তু HREF অর্থাৎ হাইপারলিংক রেফারেন্স বলে আমরা আরেকটি ভ্যালু দিই। তার মানে অ্যাট্রিবিউটের কী রয়েছে, প্রত্যেকটা অ্যাট্রিবিউটের একটি ভ্যালু রয়েছে এবং তার সামনে যে অংশটা রয়েছে এর নাম হচ্ছে কি আমাদের অ্যাট্রিবিউট। এরপরে আসো বলা হচ্ছে যে HTML ভাষা কেস সেন্সিটিভ নয়, ব্যাখ্যা করো। দেখো যে HTML কিন্তু এমন একটি ভাষা, সেটা হচ্ছে আমাদের নন কেস সেন্সিটিভ ভাষা। সেন্সিটিভ ভাষা কেন, কারণ এখানে আমাদের আপার কেস এবং লয়ার কেস উভয় ভাষা উভয় ব্যবহার করা যায়, যার কারণে আমরা বলতে পারি যে এটি হচ্ছে আমাদের নন কেস সেন্সিটিভ ভাষা। যেহেতু আমরা বড় হাতের অক্ষর এবং ছোট হাতের অক্ষর এখানে মিক্সড করলে আমাদের ফলাফলের কোনো তারতম্য বা ব্যাঘাত ঘটে না, এই ক্ষেত্রে বলতে পারি যে HTML হচ্ছে একটি নন কেস সেন্সিটিভ ল্যাঙ্গুয়েজ। অবশ্যই আমাদের যে সি প্রোগ্রাম রয়েছে, সেই সি প্রোগ্রাম কিন্তু একটি কেস সেন্সিটিভ ল্যাঙ্গুয়েজ, কেননা সেখানে কিন্তু আপার কেস এবং লয়ার কেস এটা মিক্সড করে ফলাফল প্রদর্শন করলে আমাদের অনেক ক্ষেত্রে কিন্তু এই ফলাফলটা ভুল চলে আসে বা ইরর দেখায়, যার কারণে বলতে পারি যে সি হচ্ছে একটি কেস সেন্সিটিভ ল্যাঙ্গুয়েজ, আর অপরপক্ষে HTML হচ্ছে একটি নন কেস সেন্সিটিভ ল্যাঙ্গুয়েজ। এরপর দেখব গতে বলা হচ্ছে যে চিত্র 1 এর মতো ওয়েবসাইট তৈরির জন্য HTML কোডিং লিখো। তাহলে গ এর উত্তর কী হবে, আমরা গ লিখছি। গতে বলা হচ্ছে যে চিত্র 1 মানে এই চিত্র 1 এর মধ্যে আর
একটা বিষয় খেয়াল রাখতে হবে, আমরা চিত্র 1-এর মধ্যে দেখতে পাচ্ছি যে একটি বাউন্ডারি বর্ডার দেওয়া আছে। আসলে এটি কিন্তু টেবিল বর্ডার না, কারণ টেবিল বর্ডার হওয়ার জন্য রো লাগে, কলাম লাগে। যেহেতু এখানে রো বা কলাম নেই, এখানে চারদিক দিয়ে শুধু একটি কি বর্ডার রয়েছে, তাই আমরা বলতে পারি এটি হচ্ছে আমাদের কি একটি ডিসপ্লে বর্ডার। অতএব এর ভেতরে যে অংশটুকু রয়েছে এটি হচ্ছে প্রোডাক্ট লিস্ট। এরপরে আমরা 3টা আইটেম দেখতে পাচ্ছি। তো এর জন্য আমরা যে কাজটি করব সেটি হচ্ছে প্রথমে আমরা লিখে নিব। লেখার পর যেহেতু এটি একটি আমাদের অবশ্যই টেবিল বর্ডার নয়, সেক্ষেত্রে আমরা কি করব, আমরা প্রোডাক্ট লিস্ট দিয়ে শুরু করব। আর যেহেতু আমাদের এখানে প্রোডাক্ট লিস্টটা সবচেয়ে বড় বা হেডিং আকারে দেওয়া আছে, আমরা এই ক্ষেত্রে H1 ট্যাগ ইউজ করতে পারি। পাশাপাশি আন্ডারলাইন রয়েছে, এই কারণে আমরা ইউ ট্যাগ ইউজ করতে পারি। এবার লিখছি আমরা প্রোডাক্ট। আচ্ছা, এখন আমরা কি করতেছি, এটাকে প্রথমে আমরা কি করেছি, H1 ওপেন করেছি, তাই আমরা H1কে আমরা পরে ক্লোজ করব। পরে আমরা ইউকে ওপেন করেছি, আমরা ইউকে আগে ক্লোজ করছি, দেন H1কে ক্লোজ করছি আমরা। তাহলে এটার কারণে কিন্তু আমরা এই লিস্ট আইটেমটা পেয়ে যাচ্ছি। এখন আমরা কি করব, যেহেতু এটি একটি অর্ডার লিস্ট, আমরা করতেছি অর্ডার লিস্ট OL। আমরা চাইলে এখানে কি করতে পারি, আমরা OL টাইপ লিখতে পারি। OL টাইপ ইকুয়াল আমরা বলতে পারি 1। ওকে, আচ্ছা, এরপরে আমরা কি দেবো, LI দিব। এরপরে যখন আমরা LI দিব, আমরা এখানে LI দেবো এইভাবে যে LI বা লিস্ট আইটেম দিয়ে প্রথমে কি দেওয়া আছে, বুক দেওয়া আছে, আমরা লিখতেছি যে বুক। এরপর আমরা এখানে অবশ্যই /LI করে দিব। দেন আবার লিখবো আমরা LI। এখন লিখবো কি পেন যেহেতু রয়েছে 2 নম্বরে, তাই পেন লিখছি, আবার LI করলাম। আবার আমরা LI নিব, নিয়ে কি করব, ব্যাক লিখবো। লিখে আমরা এটাকে কি করে দেবো, আমরা /LI করব। তাহলে কিন্তু আমাদের যে অর্ডার লিস্টটা রয়েছে সেটি কিন্তু তৈরি হয়ে যাবে। যেহেতু আমরা এখানে OL ওপেন করেছি, আমরা বরাবরের মতো আমরা এখানে স্ল্যাশ দিয়ে OL ক্লোজ করব। এবং এখানে কিন্তু আমরা বডি এবং আর HTML এই বডি স্ল্যাশ করব। আমরা বডি এবং HTML ক্লোজ করতে একদম ভুলবো না। তাহলে কিন্তু এর মাধ্যমে আমাদের গ এর যে উত্তরটি রয়েছে সেটি কিন্তু হয়ে যাবে। আচ্ছা, এখন দেখব আমরা যে উদ্দীপকের চিত্র 2 নং এর মতো করে ওয়েবসাইট পেজ তৈরি করার জন্য আমাদের HTML কোডিংটা আসলে কি হবে। তো আমরা এখানে লিখে রাখতেছি যে ঘ এর উত্তর। সেক্ষেত্রে বলবো কি, যেহেতু এখানে আমাকে টেবিল রয়েছে, টেবিল রো রয়েছে, কলাম রয়েছে উপর থেকে নিচে এবং বাম থেকে ডানে, যার কারণে এটিকে টেবিল। এখন আমরা এর জন্য যে টেবিল কোডিংটি হবে সেটি এখন লিখছি। তো শুরুতে লিখছি আমরা HTML বরাবরের মতোই। এরপর আমরা হেড লিখে ওপেন করছি, আর এখানে আমরা হেডকে ক্লোজ করে দিচ্ছি, দিয়ে লিখব বডি। আচ্ছা, বডি লেখার পরে যেহেতু এটি একটি টেবিল ট্যাগ, তাই আমরা কি বলতেছি যে টেবিল বর্ডার দিচ্ছি আমরা 1। আপনারা ইচ্ছা মতো নিতে পারেন, 2, 3 নিতে পারেন, আমি 1 নিচ্ছি। আচ্ছা, এরপরে যেহেতু এই একটা আমাদের রো রয়েছে, আমি এই রো এর জন্য আমি অবশ্যই TR ওপেন করব। এবং TR ওপেন করে আমি বলতেছি যে প্রথমে TH, কারণ এটাকে আমরা TH রাখতেছি। TH লেখার পরে লিখতেছি যে SL মানে সিরিয়াল লিস্ট। আচ্ছা, এখন আমি কি করব, এখানে অবশ্যই TH কে ক্লোজ করে দিব। আবার যখন আমি TH লিখতে যাব পরবর্তীতে ABC কোম্পানি, যেহেতু আমার ABC কোম্পানির মধ্যে এখানে কল স্প্যান রয়েছে, কল স্প্যানটা একটু ক্লিয়ার করে দেই। কল স্প্যান হচ্ছে যখন আমরা দুটি রোকে একত্র করি তখন তাকে বলা হয় কল স্প্যান, আর যখন দুটি রোকে একত্র করা হয় তখন বলা হয় রো স্প্যান। এখানে কিন্তু rows.jpg এই যে পিকচারটা অ্যাড করা হয়েছে, এটি কিন্তু একটি ঘরের মধ্যে রয়েছে, যেই ঘরটাকে বলা হবে রো স্প্যান 2। আর এখানে ABC কোম্পানি, এখানে বলা হচ্ছে কল স্প্যান 2। তাহলে আমরা কি করতেছি, TH লেখার পর এটা ক্লোজ না করে আমরা বলবো কল স্প্যান ইকুয়াল আমরা 2 দিব ভ্যালু, এটা একটা অ্যাট্রিবিউট। এই ভ্যালু দেওয়ার পরে লিখবো আমরা ABC কোম্পানি। আচ্ছা, তাহলে স্ল্যাশ করতেছি কি TH। ওকে, এরপরে আমরা কি করব, এই যে আমরা TR ওপেন করেছি, এখানে অবশ্যই আমরা কি করব, আমরা TRটাকে স্ল্যাশ করে ক্লোজ করে দিব। তাহলে আমরা এই লাইনটি কিন্তু হয়ে যাবে। এখন আমরা এই যে পরবর্তী যে আমাদের রোটি রয়েছে, এই পরবর্তী রোয়ের জন্য আমরা কাজ করব। এখন এখানে আমরা কি বলবো, আবার আমরা TR নিব, টেবিল রো, এরপর নেব TD, কারণ প্রথমটা শুধু হবে কি আমাদের TH টেবিল হেডিং, এর পরবর্তী যা থাকবে সব কিন্তু টেবিল ডেটা। তাহলে এর জন্য আমরা কি নিচ্ছি যে লিখতেছি /TD। আবার আমরা কি নিচ্ছি TD, লিখবো মনিটর। /TD। এখন লিখবো আমরা কি যে rows.jpg। আমরা এখানে জায়গা হচ্ছে না, আমি উপর থেকে নিচ্ছি, যেহেতু রোস লিখবো এরপরে, তাহলে আমরা এই আবার TD নিচ্ছি। বাট এই TD এর ভেতরে কিন্তু আমরা যেহেতু রোসকে রাখবো, সেক্ষেত্রে আমরা লিখবো যে রো স্প্যান ইকুয়াল আমরা কি করব, 2 করব।
এরপরে যেহেতু এটা একটা ইমেজ রয়েছে, আমরা করবো ইমেজ ট্যাগ IMGSRC দিয়ে আমরা বলতেছি যে roast.jpg, তার মানে আমরা যে ছবিটা এখানে অ্যাড করতে চাই তার নাম হচ্ছে roast.jpg। এইটা লিখে আমরা কি করব, এখানে অবশ্যই এটাকে আমরা ক্লোজ করে দেব। কি ক্লোজ করব আমরা এখানে, আমরা কি ক্লোজ করব, এখানে আমরা ক্লোজ করব হচ্ছে TD ক্লোজ করে দেব। কারণ যেহেতু রোস্ট ট্যাগ অর্থাৎ আমাদের যে এখানে ইমেজ ট্যাগটি রয়েছে, যেহেতু ইমেজ ট্যাগ হচ্ছে একটি এমটি ট্যাগ, তার কোনো কিন্তু ক্লোজিং ট্যাগ নেই, তাই আমরা এই কাজটি করছি। এরপরে এটা হয়ে গেল, দেন আমরা বি এবং কিবোর্ড লিখলেই কিন্তু কাজটি হয়ে যাবে। আমরা এখানে অবশ্যই TR ক্লোজ করব, আবার TR আমরা ওপেন করব, TR ওপেন করে আবার TD, এই বি এর জন্য আমরা লিখতেছি B/TD, আমরা আবার লিখব TD, লিখে লিখব কিবোর্ড লিখছি। আচ্ছা, লিখে আমরা কী করবো /TD করে দেবো, তাহলে কিন্তু এই বরাবর হয়ে যাবে। আর এটার জন্য কোনো কাজ করতে হবে না, কারণ আমরা কিন্তু পূর্ববর্তী সময়ে এই কাজটি করে ফেলেছি। এখন আমরা এখানে কি করব, এই যে TR ওপেন করেছি, স্ল্যাশ করে আমরা TRটাকে ক্লোজ করে দেবো। দেন আমরা কিন্তু শুরুর দিকে এখানে বডি ওপেন করেছি এবং HTML ওপেন করেছি, এখান থেকে আমরা /body করে দেবো, এরপর আমরা /HTML করে দেব। তাহলে কিন্তু আমরা শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা কাজ এখানে আমি করে দেখাইছি। আসলে হোস্টিং হচ্ছে আমাদের, যখন আমরা কোনো একটি ওয়েবসাইট তৈরি করি, তো ওয়েবসাইট তৈরি করার পর কী করতে হয়, সেটাকে মানুষের জন্য উন্মুক্ত করার জন্য সেটাকে কিন্তু হোস্টিং করতে হয়। ঠিক আছে, হোস্টিং। আচ্ছা, আর যখন আমরা কোনো একটি পিকচারকে বা কোনো একটি অডিও বা ভিডিও ফাইলকে মানুষকে দেখানোর জন্য আমরা পাবলিশ করি, কি করি, পাবলিশ করি, তখন কিন্তু সেটাকে বলা হয় আপলোড। কি বলে, আপলোড। আর সেটাকে যদি আমরা নিজের কাছে নিতে চাই অনলাইন থেকে, সেটাকে আমরা বলি কি, ডাউনলোড। তো এখন এই যে আপলোড এবং ডাউনলোড, সেটা আমরা বুঝতে পারি যখনই আমরা HTML ব্যবহার করে একটি আমরা ওয়েবসাইট তৈরি করব, আর সেই ওয়েবসাইটকে যখন আমরা হোস্টিং অর্থাৎ গুগলের সঙ্গে জুড়ে দিব, যাতে করে সকলেই যে কোনো জায়গা থেকে সেখান থেকে তথ্য কালেক্ট করতে পারে বা শেয়ার করতে পারে। এটি যখন করতে চাই আমরা, ঠিক তখনই কিন্তু আমার কী করতে হয়, আমার যে ওয়েবসাইটটি আছে সেটিকে হোস্টিং করতে হয়, আর এটিকে বলা হচ্ছে হোস্ট করা বা হোস্টিং। এরপরে আসো খতে বলছে, খতে কি বলছে, খতে বলছে যে ডোমেইন নেম এর গুরুত্ব ব্যাখ্যা করো। দেখুন, ডোমেইন নেম আসলে কি, ডোমেইনটা হচ্ছে কোনো একটা ব্যক্তির যেমন নাম রয়েছে, তেমন করে একটি ওয়েবসাইটের নাম রয়েছে, সেই ওয়েবসাইটের নামকে বলা হয় ডোমেইন। দেখো, তোমার নাম একটা রয়েছে, আমার নাম রয়েছে, আমাদের নাম ধরে যখন কেউ ডাকে আমরা কিন্তু তার ডাকে সাড়া দিই। একইভাবে যখন আমরা কোনো একটি ওয়েবসাইটকে ডাকবো, তখন কিন্তু তার নাম ধরেই ডাকতে হবে, আর সেই নামগুলো হয় ইউনিক। কি হবে, ইউনিক, মানে একক হবে। এটা কিন্তু কখনোই কোনো ডাবল হবে না। দেখবেন আপনারা, যখনই আমরা জিমেল অ্যাকাউন্ট বা কোনো কিছু অ্যাকাউন্ট তৈরি করি, সেক্ষেত্রে কিন্তু যদি এই অ্যাকাউন্টটা ওই নামে অন্য কেউ আগে করে থাকে, সেক্ষেত্রে কিন্তু আমাকে গুগল সেটাকে অ্যাক্সেস দেয় না, আমাকে কিন্তু সাজেস্ট করে সেখানে 1 2 3 XYZ কিছু একটা ব্যতিক্রম করে লিখতে, যাতে করে আমরা সহজেই বুঝতে পারি এর আসল মালিক হচ্ছে ইনি। তার মানে ডোমেইন নেম সবসময় ইউনিক বা একক হয়ে থাকে, এইটা কারোর সাথে পৃথিবীর কারোই মিলবে না। তাই বলতে পারি যে ডোমেইন নেম ছাড়া বা ডোমেইন নেম যদি এমন হয়ে যেত যে একটা ডোমেইনে 3 জন বা 4 জন 5 জনকে ধরো যে অ্যাক্সেস দেওয়া আছে, তাহলে আমি কাকে সার্চ করতে গিয়ে কাকে সার্চ করে পেতাম? এই যে একটা বিড়ম্বনা তৈরি হতো, মূলত এই বিড়ম্বনা থেকে বের হওয়ার জন্যই এই ডোমেইন নেম এর গুরুত্ব দিয়ে তারা কিন্তু ইউনিক বা এককভাবে এই ডোমেইন নেমগুলোকে প্রোভাইড করে থাকে, যাতে করে যে কেউ সার্চ করলে যে কাঙ্ক্ষিত ব্যক্তি বা কাঙ্ক্ষিত ওয়েবসাইটকে আমরা খুঁজতেছি, সেই ওয়েবসাইট কেন আমরা যাতে করে আমরা একবারেই পেয়ে যাই। এই কারণে আমরা ওয়েবসাইটের মাধ্যমে বা ওয়েবসাইট খোলার সময় কী করি, ডোমেইনকে আমরা হোস্টিং বা ডোমেইনকে আমরা রেজিস্ট্রেশন করে নিই। আচ্ছা, এটা তো আমরা বুঝতে পেরেছো। এখন বলছে যে দৃশ্যকল্প 1 এর জন্য প্রয়োজনীয় HTML কোড। এখানে দৃশ্যকল্প 1 হচ্ছে এটা, আর 2 হচ্ছে এটা। আমরা এটার জন্য এখন HTML ট্যাগ করব এবং পরবর্তী সময় এটাও করব আমরা। তো এখন এই গতে বলছে কি, গতে বলছে যে এখানে নাম্বার 2 দিয়ে শুরু করা হয়েছে। আমরা বুঝতে পারছি এখানে 2 দেওয়া, এখানে 3 দেওয়া, তাহলে এটা হচ্ছে একটি অর্ডার লিস্ট। এখানে দেওয়া আছে সার্কেল, এখানে দেওয়া আছে স্কোয়ার, এই দুটা হচ্ছে কিন্তু আমাদের অর্ডার লিস্ট। তাহলে এখানে রয়েছে অর্ডার লিস্ট। অর্ডার লিস্টের আন্ডারে কিন্তু রয়েছে দুটি অর্ডার লিস্ট।
একইভাবে নিচে দেওয়া আছে আবারও অর্ডার লিস্ট এবং তার নিচে দেওয়া আছে দুটি আনঅর্ডার লিস্ট। এটা কিন্তু খুব সহজ করে না, এটা কিন্তু খুব মনোযোগ সহকারে সুন্দর করে করতে হবে, তা না হলে কিন্তু ভুল হওয়ার পসিবিলিটি অনেক বেশি থেকে যায়। যেমন ধরো আমরা প্রথমেই এই কাজটি করব, তাই এই কাজটি করার জন্য কী করতে হবে, অবশ্যই আমাকে HTML ট্যাগ দিয়ে শুরু করতে হবে। এরপরে হেড ট্যাগ আমরা ওপেন করব, হেড ট্যাগ ওপেন করার পরে কী করবো, সেটাকে আমরা ক্লোজ করে দিব। আচ্ছা, যেহেতু হেড ট্যাগ ওপেন ক্লোজ করেছি, এখন লিখবো বডি ট্যাগ। এখন বডি দেওয়ার পরে বলবো কি বলবো, যেহেতু দেওয়া আছে এই যে ICT বুক রাইটার নেম, আমরা এটা নিয়ে আসব। তো এটা নেওয়ার জন্য আমাকে কী করতে হবে, আমাকে লিখতে হবে OL অর্ডার লিস্ট। OL এর মধ্যে কী দিতে হবে, আমাকে OL টাইপ অবশ্যই এখানে ডিক্লেয়ার করতে হবে। তাহলে OL টাইপ ইকুয়াল, এটা হচ্ছে আমাদের অ্যাট্রিবিউট, ভ্যালু হচ্ছে আমাদের 1, তার মানে 1 2 3 এই ধরনের আমি একটি OL টাইপ চাচ্ছি। পাশাপাশি আমাদের কিন্তু এই OL শুরু হবে কি দ্বারা, 2 দ্বারা। আমরা এখন বলে দেব স্টার্ট, আমার এটা শুরু হবে কোত্থেকে, 2 থেকে শুরু হবে। ওকে, তাহলে OL দিয়ে 1 থেকে শুরু, 1 2 3 আসবে, আর এখানে স্টার্ট 2 লেখার কারণে আমার কাউন্টিংটা বা নাম্বারিংটা শুরু হবে কি 2 থেকে। এরপরে আমরা লিখতেছি কি এখানে লিখবো আমরা যে LI মানে লিস্ট আইটেম, লিস্টে কী লিখতেছি আমরা, ICT বুক রাইটার নেম লিখছে ওকে ফাইন স্ল্যাশ আমরা LI করে নিলাম। এখন আমরা কী করবো, এটাকে অবশ্যই ক্লোজ করে নেব নাকি। এই যে ICT বুক রাইটার নেম আমরা লিখেছি ICT বুক রাইটার নেম। এখন কি করব, যেহেতু এটাকে আমরা ক্লোজ করতে পারছি না, কারণ এই OL এর মধ্যে কিন্তু আরেকটি আছে আমাদের UL, তার মানে এটা কিন্তু এরই অংশ, তাই আমরা এটাকে ক্লোজ না করে এখন আমরা লিখবো হচ্ছে UL দিয়ে টাইপ দিব, UL টাইপ ইকুয়াল দিচ্ছি আমরা এখানে সার্কেল। আচ্ছা, দিয়ে আমরা কি করব, এখন আমরা নেব LI বা লিস্ট আইটেম। 1 নাম্বার রয়েছে মিস্টার X স্ল্যাশ LI, এবং 2 নাম্বার আবার LI রয়েছে, এখানেও আছে মিস্টার Y স্ল্যাশ LI করেছি আমরা। দেন আমরা কিন্তু এখান থেকে বের হয়ে আসবো, মানে এই যে আমরা UL নিয়েছি, আমরা স্ল্যাশ করে আমরা UL-কে ক্লোজ করে দিলাম, যাতে করে এটা এখান থেকে শেষ হয়ে যায়। এটা কিন্তু আমাদের এ পর্যন্ত হয়ে গেছে। এখন এটা কিন্তু এরই অংশ, তাই না, এরই অংশ। এর জন্য যে ধরনের আমাকে OL ওপেন করতে হবে, এই যে OL আমরা কিন্তু এর আগেই ওপেন করে রেখেছি, অতএব নতুন করে আবার OL তৈরি করার কোনো প্রয়োজন পড়বে না। আমরা OL না লিখে আমরা কী লিখবো, আমরা লিখবো হচ্ছে LI মানে লিস্ট আইটেম, এখন কি বাংলা স্ল্যাশ LI। আচ্ছা, এখন কিন্তু আমরা কি করব, এরপরে যদি আরেকটা অংশ রয়েছে, এটি কিসে আছে, UL এ আছে, আমরা এখন লিখছি UL, আমরা টাইপ দিচ্ছি এখানে স্কোয়ার নিচ্ছি, স্কোয়ার নিয়ে ফেলেছি আমরা। এখন লিখছি LI লিস্ট আইটেম, 1 নাম্বার রয়েছে হচ্ছে মিস্টার A স্ল্যাশ আমরা LI করছি, আবার আমরা LI করতেছি, এবার হচ্ছে মিস্টার B স্ল্যাশ আমরা LI নিয়েছি আবারও। এখন এই পর্যন্ত হয়ে গেছে, তার মানে এটা হচ্ছে আমাদের OL, এটি হচ্ছে OL, এই OL এর ভিতরে হচ্ছে UL, আবার এই OL এর ভিতরে হচ্ছে UL। আমরা কিন্তু এই কাজটি করে ফেলেছি। এখন কিন্তু আমরা এই যে OL ওপেন করেছি, এখানে কিন্তু আমরা এই যে কি করেছি, এখানে UL ওপেন করেছি, আমরা এখানে কিন্তু স্ল্যাশ UL করে দিব, এখানে আমরা OL ওপেন করেছি স্ল্যাশ OL করে দিব, আর এখানে বডি ওপেন করেছি স্ল্যাশ বডি ক্লোজ করে দিব, এবং সর্বশেষ স্ল্যাশ HTML আমরা ক্লোজ করে দেব। তো এইভাবেই কিন্তু আমরা এই ধরনের ট্যাগগুলো আমরা করতে পারছি। এখন দেখবো আমাদের ঘ নাম্বার উত্তরটা। ঘতে কি বলা হচ্ছে, ঘতে বলা হচ্ছে যে এই 2 নাম্বার যে এখানে দৃশ্যকল্প 2 কি ওয়েব পেজে প্রদর্শন করা সম্ভব, হ্যাঁ অবশ্যই করা সম্ভব, কেন নয়। তোমাদের মতামত যৌক্তিকতা বিশ্লেষণ করো, তার মানে এই টেবিলটি আগে আঁকতে হবে, আঁকার পর এইটা কোন কোন কাজ করে বা কোন কোন ধাপগুলোকে বা কোন স্টেপগুলো পাড়ি দিয়ে আমরা সেটাকে পাবলিশ করতে পারি, তার যে যৌক্তিকতা আমাকে কী করতে হবে, বিশ্লেষণ করতে হবে। তার আগে আমরা কি করবো, এটাকে আমরা আগে ট্যাগের মধ্যে রূপান্তর করে নিই। আচ্ছা, তাহলে শুরুতে কী করতে হবে, আমাকে শুরুতে করতে হবে HTML, এরপরে কি হেড, তোমরা চাইলে হেড না দিয়েও করতে পারো স্ল্যাশ হেড। আচ্ছা, এরপরে বডি ওপেন করছি। এখন যেহেতু আমাদের কি আছে, এখানে টেবিল বর্ডার রয়েছে, আমি লিখছি টেবিল বর্ডার, আমরা ইকুয়াল নিচে 2, এরপরে আমরা কি নিব, একটা TR নিব, তো TR নিয়ে ফেলেছি।
টি আর এর মধ্যে কী দেবো, TH হেডিং দিব। তো প্রথমে রয়েছে কি রোল নাম্বার বা রোল নং। আমরা এটা যেহেতু দুটি কলামকে বা দুটি রোকে একত্র করেছে, TH এ লিখবো রোস্প্যান আমরা ইকুয়াল দিয়ে লিখতেছি 2, কারণ এর অ্যাট্রিবিউটের ভ্যালু হচ্ছে 2। আর এখানে দেওয়া আছে রোল নং, ওকে, /TH। এরপর আমরা কী করবো, এই যে বাংলা লিখবো, আবার TH এর পর কী করতেছি, এখন এই TH লিখে আমরা কি, এখন আমরা কিন্তু এখানে দুটিকে একত্র করছে, দুটি কলামকে একত্র করছে, তাই এখানে TH কল স্প্যান দিব। এবার কল স্প্যান ইকুয়াল আমরা আবার 2 দিচ্ছি। এর আগে ছিল রো স্প্যান, রোকে একত্র করছে, এটা রোকে করছে, এই রো এগুলো রো, আর এই কলামকে করছে, এখানেও ইংলিশ কলামকে করছে, তাহলে এখানে লিখতেছি আমরা বাংলা /TH। এবার আবার TH নিচ্ছি, এবার কার জন্য, ইংলিশের জন্য, তাহলে এখানে কল স্প্যান হবে, কল স্প্যান। তোমরা না বুঝতে পারলে অবশ্যই কমেন্টস করবে, সেটা অবশ্যই তোমাকে ধরিয়ে দেওয়া হবে বা বুঝিয়ে দেওয়া হবে, ইংলিশ। এবার /TH, ওকে। এইটা করার পর এই যে আমরা TR ওপেন করেছি, আমরা কিন্তু এখানেই এই যে /TRটাকে কী করবো, ইনশাল্লাহ ক্লোজ করে দেব। তাহলে কিন্তু আমাদের এই প্রথম যে লাইনটি রয়েছে, এই একটি লাইন কিন্তু আমাদের হয়ে যাবে। আচ্ছা, তো এখন দেখব তারপর কি রয়েছে। তারপর রয়েছে আমাদের কিন্তু এই যে ফার্স্ট সেকেন্ড, আবার ফার্স্ট আবার সেকেন্ড। এখানে কিন্তু এই নং কিন্তু এখানে নিচে আনা হয়েছে এমন নয়, কারণ এই ঘরটা ছোট হওয়ার কারণে এই নংটা অটোমেটিকভাবে দ্বিতীয় রোতে চলে এসেছে। তো এটা কিন্তু আমাদের এখানে ব্রেক ট্যাগ দেওয়ার কোনো প্রয়োজন নেই। এখন আমরা কি করব, এখন যে কাজটি করব সেটি হচ্ছে আমরা এই যে আবার TR ওপেন করব। TR ওপেন করার পর আমরা কি করব, ফার্স্ট লিখব। তাহলে এখন লিখতেছে ফার্স্ট, এটা আবার TD এর মধ্যে, আচ্ছা 1ST /TD, আমরা আবার TD নিচ্ছি 2ND /TD। আচ্ছা, এরপর আবার আমরা TD নিচ্ছি, আবার ফার্স্ট, আবার /TD, আমরা আবার TD নিচ্ছি, দেন এবার সেকেন্ড, হ্যাঁ /TD। এই যে আমরা TR ওপেন করেছি, /TR কী করলাম, ক্লোজ করলাম। তাহলে কিন্তু এই বরাবর কাজটি আমার হয়ে গেল। এখন দেখবো আমরা কীভাবে এখানে করতে পারি। এটা কি আছে, আমরা আবার TR নিচ্ছি, TR এর মধ্যে কী নেব, এবার TD নেব, নিয়ে কি করব, আমরা TD ভিতরে লিখবো 001, আচ্ছা /TD। এরপরে আমরা আবার TD নেব, নেওয়ার পর কী করবো, এবার লিখবো হচ্ছে কি 85 /TD। এরপর আমরা কী করব, আবার TD নেব, নিয়ে নেব কি 67 /TD। আবার কি করব, TD নেব, নিয়ে লিখবো হচ্ছে 58 /TD। এবার কি নেব, আবার TD নেব, নিয়ে 70 /TD। আচ্ছা, এখন আমরা কি করব, এখন এই যে TR ওপেন করেছি, আমি কি TRটাকে ক্লোজ করে দিলাম। তাহলে এই পর্যন্ত হয়ে যাওয়ার পর কিন্তু আমার কি এই 3 নম্বর লাইনটাও হয়ে যাবে। এখন লিখবো 4 নম্বর লাইন। আমরা এখন এভাবে যদি কন্টিনিউ করতেই থাকি, তাহলে দেখবো এই লাইনটি হয়ে যাবে এবং এই লাইনটি হয়ে যাবে। আশা করি এই 3 নম্বর লাইন পর্যন্ত বুঝতে পারলে কিন্তু আমাদের বাকিগুলো কি বোঝাটা অটোমেটিক হয়ে যাবে। এখন দেখতেছি যে আমার কী করতে হবে, এখানে এই যে আমি টেবিল ওপেন করেছি, /টেবিল ক্লোজ করে দেব, আমি /বডি ক্লোজ করে দেব, এবং সর্বশেষ আমি কি /HTML ক্লোজ করে দেব। তো শুরুতে বলে নিচ্ছি, আমাদের দেওয়া আছে ক নাম্বারে যে আইপি অ্যাড্রেস কি। আইপি আসলে কতে যে আমরা বলি আইপিটি কি, আসলে আইপি হচ্ছে আমাদের ইন্টারনেট প্রোটোকল। আইতে হচ্ছে ইন্টারনেট, এপিতে হচ্ছে প্রোটোকল। তাহলে ইন্টারনেট প্রোটোকল অ্যাড্রেস এটা বললে উত্তর হয়ে যাবে। অথবা বলতে পারি যে আইপি অ্যাড্রেস হচ্ছে ডোমেইন নেম এর পূর্ববর্তী ভার্সন, যা কিনা নাম্বার সংযোগে এই কাজটি করে থাকে। মানে নাম্বার বলতে যে সংখ্যা পদ্ধতি সিস্টেমে যে অ্যাড্রেস আমরা আগে ব্যবহার করতাম, সেটি হচ্ছে আমাদের আইপি অ্যাড্রেস। ওকে, এরপর বলা হচ্ছে যে ওয়্যার ফ্রেম কি, এটা ব্যাখ্যা করতে বলছে। আমরা খতে বলতেছি যে ওয়্যার ফ্রেম আসলে কি। ওয়্যার ফ্রেম হচ্ছে যে যখন আমরা ওয়েব পেজ তৈরি করি, আসলে ওয়েব পেজ আসলে কি, ওয়েব সংক্রান্ত যে ডকুমেন্টগুলো রয়েছে সেগুলোকে আমরা ওয়েব পেজ বলি। আর একাধিক ওয়েব পেজ মিলেই কিন্তু ওয়েবসাইট তৈরি হয়। তো দেখুন যে ওয়্যার ফ্রেম হচ্ছে যখন আমরা একটি ওয়েব পেজ তৈরি করার জন্য একটি ডিজাইন করি, এই ডিজাইন যখন আমরা খাতা কলমে এভাবে আঁকাআঁকি করি, যে এখানে আমার লোগো থাকবে, এখানে আমাদের
নেম থাকবে, কোম্পানি নেম, এরপর নিচে থাকবে ফুডার, এখানে আমাদের কন্ট্যাক্ট নাম্বার থাকবে, আমাদের ইমেল নাম্বার থাকবে অথবা আমাদের ছবি থাকবে আমাদের সাথে যোগাযোগ করার জন্য, এবং সাইড বার থাকবে, মেনু বার থাকবে। এই ধরনের যে আমরা ডিজাইনগুলো করে থাকি সেটাকে বলা হচ্ছে ওয়েব পেজ ডিজাইন, এবং এই ডিজাইনটা যখন আমরা খাতা কলমে করি তখন এটিকে বলা হচ্ছে ওয়্যার ফ্রেম। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে ওয়্যার ফ্রেম বিষয়টা কি আমি এটা ব্যাখ্যা করলাম, তোমরা জাস্ট এই কথাগুলো সাজিয়ে গুছিয়ে লিখতে পারলে কিন্তু তোমরা উত্তরটি করতে পারবে। তাহলে ওয়্যার ফ্রেম হচ্ছে সেই পদ্ধতি যার মাধ্যমে ওয়েব পেজ তৈরি করার পূর্বে খাতা কলমের মধ্যে যে আঁকা হয় বা ডিজাইন তৈরি করা হয় সেই ডিজাইনকেই মূলত বলা হচ্ছে ওয়্যার ফ্রেম। ওকে, এরপর দেখব গ নাম্বার। গতে কি বলা হচ্ছে? তো গতে বলা হচ্ছে কি, গতে বলা হচ্ছে যে চিত্র 1 কোন ধরনের ওয়েবসাইট স্ট্রাকচার ব্যবহার করা হয়েছে ব্যাখ্যা করো। চিত্র 1-এর মধ্যে যে ওয়েবসাইট স্ট্রাকচার ব্যবহার করা হয়েছে সেটি আমি একটু দেখাই দিচ্ছি। এই স্ট্রাকচারটা ধরার আগে বা বোঝানোর আগে যে কথাটি না বললে নয় সে কথাটিকে বলে নিচ্ছি, কারণ আমরা যে ওয়েবসাইট এর প্রকারভেদ জানি সেগুলো কি কি। আমরা 1 নম্বরে জানি হচ্ছে ট্রি ওয়েবসাইট, যার আরেকটি নাম হচ্ছে হায়ারার্কিক্যাল ওয়েবসাইট, যেটি গাছের শাখা প্রশাখার ন্যায় বৃদ্ধি পায়, এবং 2 নাম্বার রয়েছে আমাদের নেটওয়ার্ক ওয়েবসাইট। এটা কোনটা? যে ওয়েবসাইট এর প্রতিটি পেজ থেকে প্রতিটি পেজে গমন করা যায়। 3 নাম্বার রয়েছে আমাদের লিনিয়ার ওয়েবসাইট। এই লিনিয়ার কোনটা? লিনিয়ার হচ্ছে যখন আমরা প্রত্যেকটা পেজ থেকে প্রতিটি পেজে নেক্সট বাটন এবং প্রিভিয়াস বাটনের মাধ্যমে যেতে পারি আর ব্যাক করতে পারি, এটা হচ্ছে আমাদের লিনিয়ার ওয়েবসাইট। এরপরে 4 নাম্বার রয়েছে আমাদের কম্বিনেশন ওয়েবসাইট। কম্বিনেশন তার মানে যখন আমরা এই 3টাকেই অ্যাডজাস্ট করতেছি বা যে কোনো 2টিকে অ্যাডজাস্ট করতেছি তখন সেটা হয়ে যাচ্ছে কম্বিনেশন বলতে পারি, অথবা হাইব্রিড বলতে পারি ইত্যাদি। তাহলে কম্বিনেশন বলতে পারি, আমরা আবার হাইব্রিড বলতে পারি। কোনটাকে? যখন আমরা ট্রির সাথে আমরা নেটওয়ার্ক অ্যাড করব অথবা নেটওয়ার্কের সাথে আমরা লিনিয়ার অ্যাড করব, তাহলে যে কোনো 2টি অথবা 3টিকে একত্র করলেও কিন্তু সেটা হয়ে যাবে কি আমাদের কম্বিনেশন ওয়েবসাইট। তো এখন এখানে আমরা দেখতে পাচ্ছি যে ট্রির ক্ষেত্রে একটি পেজ থেকে 2টি পেজ বের হয়, আবার 2টি পেজ থেকে 4টি পেজ বের হয়। তাহলে এই ধরনের যে স্ট্রাকচারটি রয়েছে সেটিকে বলা হচ্ছে মূলত কি আমাদের ট্রি ওয়েবসাইট বা ট্রি স্ট্রাকচার। আর নেটওয়ার্কের ক্ষেত্রে কি হচ্ছে যে প্রতিটি পেজ থেকে যখন আমরা প্রতিটি পেজে অনায়াসে গমন করতে পারি তখন তার নাম হয়ে যায় নেটওয়ার্ক ওয়েবসাইট। আর লিনিয়ার কোনটা? লিনিয়ার হচ্ছে যখন আমরা একটি পেজ থেকে আরেকটি পেজ, তার থেকে আরেকটি পেজ এবং তার থেকে আরেকটি পেজ যেতে পারি আসতে পারি, যেতে পারি আসতে পারি, এই ধরনের ওয়েবসাইটকে বলা হচ্ছে আমাদের লিনিয়ার ওয়েবসাইট। তাহলে এই 3টাকে আবার অ্যাডজাস্ট করতে পারলে এর নাম হচ্ছে কি কম্বিনেশন ওয়েবসাইট। তাহলে এখন আমাকে বলা হচ্ছে এখানে দেওয়া আছে যে প্রথমে হোম, রেজাল্ট, ইমেজ, তার মানে এই পেজ থেকে আমরা এই পেজে আসতে পারবো আবার ব্যাক করতে পারবো, রেজাল্ট থেকে আমরা ইমেজ পেজে আসতে পারবো ব্যাক করতে পারবো। তাহলে বলতে পারি এই যে প্রথম 1, 2, 3টা পেজ রয়েছে, এই 3টা পেজের যে স্ট্রাকচারটি রয়েছে এর নাম হচ্ছে আমাদের এখানকার এই যে লিনিয়ারের মতো। কার মতো? লিনিয়ারের মতো। ওকে, এবং রেজাল্ট থেকে আমরা কিন্তু বের হয়ে এখানে আসতে পাচ্ছি এই পেজে, আবার এখান থেকে পাচ্ছি এই পেজে, আবার এখান থেকে এই টেস্ট পেজে আসতে পারতেছি। তার মানে এই রেজাল্ট থেকে যে পরবর্তী যে স্ট্রাকচারটি রয়েছে এটি হচ্ছে আমাদের ট্রি স্ট্রাকচার। তাহলে বলতে পারি এই গতে আমাদের বলতে পারি গতে লিনিয়ার স্ট্রাকচার প্লাস ট্রি স্ট্রাকচার এটা কি করা হয়েছে? অ্যাডজাস্ট করা হয়েছে। আর এই দুটো অ্যাডজাস্ট করে এর নাম হয়েছে কি কম্বিনেশন ওয়েবসাইট। তাহলে প্রশ্নটি ছিল যে চিত্র 1 কোন ধরনের ওয়েব স্ট্রাকচার ব্যবহার করা হয়েছে ব্যাখ্যা করো। তাহলে বলতে পারি এখানে কোনো নির্দিষ্ট ওয়েব স্ট্রাকচার ব্যবহার করা হয়নি, আর নির্দিষ্ট বলতে গেলে বলতে হবে কম্বিনেশন ওয়েবসাইট, কারণ এখানে আমাদের ট্রি স্ট্রাকচার আর হচ্ছে লিনিয়ার স্ট্রাকচার একসাথে ইউজ করা হয়েছে যাতে করে ব্যবহারকারী যে কোনো জায়গা থেকে খুব সহজে তার কাঙ্ক্ষিত বিষয়টাকে সে ফলো করতে পারে। এই কারণে ব্যবহারকারীর সুবিধার জন্য এই কাজটি করা হয়েছে। আর এটি করার মাধ্যমে কিন্তু এই ওয়েবসাইটটি আর আমাদের ট্রি বা নেটওয়ার্ক লিনিয়ারের মধ্যে বিদ্যমান নেই, এটি চলে এসেছে কার মধ্যে? কম্বিনেশনের মধ্যে। তাহলে আশা করি বুঝতে পেরেছো যে আমাদের চিত্র 1 কোন ধরনের ওয়েব স্ট্রাকচার ব্যবহার করেছে, কম্বিনেশন ওয়েব স্ট্রাকচার ব্যবহার করেছে, এটি আমরা বুঝতে পারলাম।
এখন দেখব ঘ নাম্বার। ঘতে কি বলছে? তো ঘতে বলা হচ্ছে যে চিত্র 2 ওয়েব ব্রাউজারে প্রদর্শনের জন্য HTML কোড করতে হবে। পাশাপাশি এখানে যে একটি পিকচার দেওয়া আছে, এই পিকচারের যে তারা সাইজ দিয়েছে, যে সাইজটি হচ্ছে 100/80, এই সাইজ মেনটেন করে এই পিকচারটি এখানে অ্যাড করতে হবে। তো চলো আমরা শুরু করি। এই টেবিলটি কীভাবে অ্যাড করা যায় আমাদের HTML কোডিংয়ের সাহায্যে, সেটি আমি করে দেখাচ্ছি। তাহলে প্রথমে আমরা নিচ্ছি HTML, এরপর নিচ্ছি আমরা বডি। ওকে, তোমরা তাহলে হেড আগে নিতে পারো। এরপরে আমরা কি করব, যেহেতু একটা আমাদের HTML টেবিল রয়েছে, নিচ্ছি টেবিল। তো টেবিলের মধ্যে আমরা একটি অ্যাট্রিবিউট দিয়ে দিচ্ছি বর্ডার দিয়ে আমরা ইকুয়াল ভ্যালু দিচ্ছি 1। আচ্ছা, এরপরে আমরা এই যে প্রথমে দেওয়া আছে বাংলাদেশ, এটা একটা রো রয়েছে, আমরা এই টেবিল রো এর জন্য আমরা এখানে কি করব, এবার TR ওপেন করব টেবিল রো এর জন্য, আর এর নিচে আমরা দেব TH, যেহেতু এটা হেডিং হিসাবে আমরা ব্যবহার করতে চাচ্ছি তাই TH লিখছি। আমি একটু কথা বলে রাখি, TH লিখলে কিন্তু আমাদের এইটা মাঝখানে চলে আসবে এবং বোল্ড হয়ে যাবে। যেহেতু এখানে বোল্ড করা নেই, সেক্ষেত্রে আমরা TH না নিয়ে TD ব্যবহার করতে পারি। আমরা এটা TH নিলাম না, যেহেতু আমরা এখানে বোল্ড দেখতে পাচ্ছি না, এটাকে আমরা TD-তে রাখতে পারি, অথবা TH-ও কিন্তু করতে পারি, আর তোমাদের যারা খুশি করতে পারো। আচ্ছা, তো এখানে আমরা TH রাখলাম। এরপর যেহেতু দেখতে পাচ্ছি দুটি কলামকে সে একত্র করেছে, এই কারণে আমরা কলস্প্যান ব্যবহার করব। কলস্প্যান ইকুয়াল টু ব্যবহার করছি ভ্যালুটা। এরপরে লিখছি আমরা কি, যে বাংলাদেশ, স্ল্যাশ করছি TH। ওকে, এখানে আমরা আরেকটি কাজ করব, যেহেতু এখানে আমাদের মাঝখানে আনার জন্য আমার TH ব্যবহার করেছি, এটা অটোমেটিক বোল্ড হয়ে যাবে। তোমরা যদি এটাকে TH ব্যবহার না করে TD ব্যবহার করে থাকো, সেক্ষেত্রে কিন্তু কলস্প্যান এর পাশাপাশি আমাকে অ্যালাইনমেন্ট সেট করতে হবে সেন্টার। ওকে, এরপর আমরা আসবো পরবর্তী যে TR রয়েছে, এই TR, আমরা এই TR-কে ক্লোজ করব স্ল্যাশ দিয়ে। এরপর আবার TR ওপেন করব আমরা। এই TR এর মধ্যে আমরা এবার দেবো TD দিয়ে দেখতে পাচ্ছি যে টির মধ্যে রয়েছে আমাদের ইমেজ ট্যাগ, সেক্ষেত্রে টির ভিতরে আমরা ইমেজ রাখবো IMG, আর এর অ্যাট্রিবিউট হচ্ছে SRC, ইকুয়াল দিয়ে তার যে ভ্যালু রয়েছে কি, সেই ভ্যালু হচ্ছে ফটো। এখানে দেওয়া আছে photo.jpg দিয়ে দিচ্ছি আমরা, দিয়ে ক্লোজ করলাম। তাহলে এই যে TD ওপেন করেছি, আমরা এখানে স্ল্যাশ TD ক্লোজ করে দিলাম। এরপরে আমরা কি করব, আমরা কিন্তু এখানে আরেকটি কাজ করতে হবে। যেহেতু এখানে বলা হচ্ছে যে আমাদের সাইজ দেওয়া রয়েছে, উইথ এবং হাইট দেওয়া রয়েছে, আমরা এখান থেকে এগুলোকে ক্লোজ না করে কি করব, আমরা এখানে ক্লোজ করব না, বা এটা ক্লোজ করে দিয়ে আমরা এখানে বলে দেব উইথ দিয়ে দেব হচ্ছে আমাদের 100 এবং হাইট দেব আমরা 80। আচ্ছা, দিয়ে এটা ক্লোজ করে দেব, এবং এরপর আমরা এই যে TR ওপেন করেছি, স্ল্যাশ TR করব, TD করব, তাহলে কিন্তু আমাদের এই কাজটা একবারে হয়ে যাবে। ওকে, এরপর যে কাজটি করব সেটি হচ্ছে আমাদের পরবর্তী জায়গায় এসে আবার আমরা কি নেব, TD নেব, TD নেব। তো এই টিডির মধ্যে আমার কি কি থাকবে, ঢাকা থাকবে, দিনাজপুর থাকবে এবং থাকবে রংপুর। আমরা এই কাজটা এখানে করে দেখাচ্ছি। আমরা আবার TD ওপেন করলাম। এরপরে আমরা কি নেব, TD টেবিল ডেটা, TR নয় TD ওপেন করলাম। এখন এখানে আমরা কি করব, টিরের মধ্যে আমাদের রয়েছে হচ্ছে OL অর্থাৎ অর্ডার লিস্ট। এটাকে আমরা টাইপ না লিখলেও হবে, 1 2 3 হচ্ছে বাই ডিফল্ট, আমরা কিছু লিখতেছি না, OL দিয়ে দিচ্ছি। এরপরে LI দিচ্ছি আমরা ঢাকা, আমরা স্ল্যাশ LI করছি। আবার আমরা LI নিয়ে দিনাজপুর, স্ল্যাশ আমরা LI করছি। আবার আমরা LI নিয়ে রংপুর, স্ল্যাশ LI। আচ্ছা, এরপরে আমরা কিন্তু এটা ক্লোজ করে দেব। তার মানে এই যে আমরা OL ওপেন করেছি
আমরা স্ল্যাশ OL ক্লোজ করলাম অর্ডার লিস্ট। এরপর আমরা কি করব, TD ওপেন করেছি, আমরা স্ল্যাশ TD ক্লোজ করব। এরপর কিন্তু আমাদের যে এই যে এখানে TR ওপেন ছিল সেটা এই জায়গায় TR, এই TRকে আমরা কি করব, স্ল্যাশ TR করব। তাহলে কিন্তু আমাদের এই কাজ এইখান পর্যন্ত হয়ে যাবে। এরপরে আমরা কি করব, আবার ওয়েলকামের জন্য আমরা আবার TR ব্যবহার করব। TR নিয়ে এটি হচ্ছে আমাদের TD, যেহেতু এখানেও আমাদের কল স্প্যান রয়েছে, কল স্প্যান ব্যবহার করছি ইকুয়াল টু দিয়ে। এখানে দেওয়া আছে ওয়েলকাম। আচ্ছা, এরপরে স্ল্যাশ আমরা TD করে নিচ্ছি। ওকে, তাহলে TD করলাম, বা TRকেও ক্লোজ করতে হবে, স্ল্যাশ TR। এই TR করার পরে আমাদের এই যে শুরুতে আমরা কি নিয়েছি, টেবিল নিয়েছিলাম, টেবিল ট্যাগ, এখানে আমরা স্ল্যাশ টেবিল করব, আমরা স্ল্যাশ বডি করব, এবং সর্বপ্রথমে যেটা নিয়েছিলাম স্ল্যাশ HTML করব। এইটি করতে পারলে কিন্তু আমাদের পরবর্তী যে টেবিল 2 বা চিত্র 2 এটি কিন্তু হয়ে যাবে। তো আমরা ক এর উত্তরটি আগে লিখে দিচ্ছি। হাইপারলিঙ্ক হচ্ছে যে একটি ওয়েব পেজ থেকে আরেকটি ওয়েব পেজ অথবা একটি ওয়েবসাইট থেকে আরেকটি ওয়েবসাইটে ভ্রমণ করার যে ভার্চুয়াল কানেকশন তাকে বলতেছি আমরা কি, হাইপারলিঙ্ক, তাই না? তাহলে বলতে পারি একটি ওয়েব পেজ থেকে হাইপারলিঙ্ক বলে। তো আশা করি আমরা এটি বুঝতে পারলাম যে হাইপারলিঙ্ক আসলে কি। তাহলে সেটি একটি ওয়েব পেজ থেকে আরেকটি ওয়েব পেজ হতে পারে, বা একটি ওয়েবসাইট থেকে আরেকটি ওয়েবসাইট হতে পারে। এখন দেখব যে ওয়েবসাইট পাবলিশিং ব্যাখ্যা করো। তাহলে খতে বলছে যে ওয়েবসাইট পাবলিশিং কি। পাবলিশিং হচ্ছে যখন আমরা একটি ওয়েবসাইট তৈরি করার পর সেটিকে সবার জন্য উন্মুক্ত করতে চাই, বা সবাইকে দেখানোর জন্য, বা সবাই যেন এখান থেকে উপকৃত হতে পারে, এ ধরনের কাজ যখন করতে চাই তখন কিন্তু আমরা এটা কি করে, পাবলিশ করি। তার মানে যখন আমরা আমাদের ফেসবুকে আমরা কোনো একটা পিকচারকে বা ছবিকে আমরা কি করি, আপলোড করি। এই আপলোড করা মানে হচ্ছে এটিকে সবার জন্য উন্মুক্ত করে দেওয়া। আর একইভাবে ওয়েবসাইটের ক্ষেত্রে অর্থাৎ HTML দ্বারা যখন আমরা একটি ওয়েবসাইট তৈরি করি, এই ওয়েবসাইট যখন আমরা সবার জন্য উন্মুক্ত করতে চাই তখন সেটিকে কিন্তু আসলে আপলোড বলা হয় না, তখন সেটিকে বলা হচ্ছে কি আমাদের পাবলিশিং। তাহলে ওয়েবসাইট পাবলিশিং, বা অনেক সময় এটাকে বলা হয় হোস্টিংও বলতে পারে, এই পাবলিশিং হোস্টিং বলতে পারে। তাহলে এই পাবলিশিং বা হোস্টিং একই বিষয়। তার মানে এটি হচ্ছে যে ওয়েবসাইট তৈরি করার পর সেখান থেকে ডোমেইন নেম সিলেক্ট করার পর সেই ডোমেইনকে নিবন্ধন করার পর যখন আমরা হোস্টিং ক্রয় করে সেখানে এটাকে গুগলে সবার জন্য উন্মুক্ত করে হোস্ট করে দেই বা পাবলিশ করি, তখনই সেটাই হচ্ছে আমাদের কি, ওয়েবসাইট পাবলিশিং। তার মানে ওয়েবসাইটের সবচেয়ে শেষের যে ধাপ, একদম চূড়ান্ত যে পর্যায়, সেটি হচ্ছে ওয়েবসাইট পাবলিশিং। আর এর মাধ্যমে কিন্তু একটি চূড়ান্ত ওয়েবসাইট সবার জন্য উন্মুক্ত করা হয়ে যায়। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এবং গতে বলছে কি, দেখুন গতে বলছে যে চিত্র 1 প্রদর্শনের জন্য HTML কোড। তার মানে আমরা দেখতে পাচ্ছি যে প্রত্যেকটি HTML বোর্ড কোশ্চেন সলভ করতে গিয়ে যেটা আমরা প্রতিনিয়ত পেয়ে যাচ্ছি সেটি হচ্ছে যে প্রতি ক্ষেত্রে কিন্তু একটি অবশ্যই HTML কোড কিংবা দুটি HTML কোড কিন্তু লাগতেছে। তার মানে সেটা হয় একটি টেবিলের ক্ষেত্রে, না হলে না হলে ইমেজ বা হাইপারলিংকের ক্ষেত্রে, অথবা অর্ডার লিস্ট অ্যান্ড আনঅর্ডার লিস্টের ক্ষেত্রে। তো এখন দেখবো যে এখানে সাবজেক্ট ইংলিশ, বাংলা আর হচ্ছে ICT, এর জন্য আমাদের কোন ট্যাগটি করতে হবে সেটি আমরা দেখতেছি। এখন শুরুতে আমরা নিচ্ছি HTML, এরপরে এটাকে আমরা বডি দিয়ে শুরু করলাম। দেন এখানে যেহেতু আমাদের একটি সাবজেক্ট রয়েছে, আমরা এটাকে পি ট্যাগ থেকেই নিতে পারি। পি নিয়ে আমরা লিখতেছি কি, সাবজেক্ট। আমরা এখানে কি করবো, পিটাকে ক্লোজ করে দেবো। পিটা হচ্ছে প্যারাগ্রাফ ট্যাগ। ওকে, তো এখানে আমরা সাবজেক্ট যখন আমাদের নেওয়া হয়ে গেল, এখন যে কাজটি করব সেটা হচ্ছে যে ইংলিশ, বাংলা এবং ICT দেখতে পাচ্ছেন নাম্বারিং করা আছে 3 4 5। এখানে যে নাম্বারিং দেওয়া আছে এটাকে বলা হচ্ছে অর্ডার লিস্ট। আমরা এখানে OL দিয়ে OL টাইপ ব্যবহার করতে পারি 1, তার মানে 1 থেকে শুরু হবে, 1 2 3 4। আর এটা স্টার্ট মানে শুরু হবে এটা মূলত 3 থেকে, তাই ভ্যালু দিচ্ছে 3। তার মানে OL টাইপ মানে 1 থেকে শুরু হবে, মানে 1 2 3 4 শুরু হবে, এবং স্টার্ট যেহেতু আমি 3 লিখছি তার মানে 3 থেকে এই কাউন্টিংটা শুরু হবে, 3 4 5 থেকে। এখন প্রথমে আমরা LI নিচ্ছি আমাদের লিস্ট আইটেম ইংলিশ। এটাকে আমরা কি করব, /LI করব। এরপর আবার LI দিয়ে লিখব বাংলা।
আমরা আবার এটাকে স্ল্যাশ li করব, এবার li দিয়ে দেবো ICT স্ল্যাশ আমরা li করব। এখন এই যে আমরা OL ওপেন করেছি, OL যে ওপেন করেছি আমরা এখান থেকে স্ল্যাশ OL করতেছি, এরপরে আমরা বডি ওপেন করেছি তাহলে স্ল্যাশ বডি ক্লোজ করতেছি, এরপরে আমরা HTML ওপেন করেছিলাম তাহলে HTML ক্লোজ করছি। তাহলে এই যে এখান থেকে মাত্র এইটুকের মধ্যেই কিন্তু আমরা আমাদের যে গ এর যে প্রশ্নটি ছিল 3 মার্কের জন্য সেটি কিন্তু করতে পারলাম। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এরপর দেখব যে চিত্র 2 ওয়েব পেজে প্রদর্শনের জন্য HTML কোডিং লিখো। তার মানে চিত্র 2 মানে এটা। তো এটার জন্য আমরা আবার কি করতে হবে, আবার HTML কোডিং করতে হবে। তো চলো শুরু করি। প্রথমে ঘ নিচ্ছি আমরা, ঘ নং উত্তর। এখানে আমাকে বলা হচ্ছে যে HTML, এরপরে হেড নিচ্ছি আমরা, হেড না নিলেও হবে, আমরা হেডটাকে এখানেই কি ক্লোজ করে দিচ্ছি। আচ্ছা, এরপরে এখানে হচ্ছে বডি, বডি নেওয়ার পরে যেহেতু এটি একটি HTML ট্যাগ রয়েছে বা টেবিল রয়েছে, সেটি কিন্তু মোটামুটি একটু ওয়াইড রয়েছে, এটাকে আমরা কিন্তু সেল স্পেসিং বা কি করতে পারি যে এর যে টেবিলের যে ওয়াইড সেটা কিন্তু বলে দিতে পারি। আচ্ছা, এখানে টেবিল রয়েছে, আমরা কি করতে পারি, এখানে টেবিল ট্যাগ নিতে পারি। টেবিল ট্যাগ নেওয়ার পরে আমরা দেখতে পাচ্ছি যে এখানে টেবিল বর্ডার নেব, অ্যাট্রিবিউট বর্ডার নিয়ে আমরা এখানে ভ্যালু দিচ্ছি 1। এরপরে টেবিলটা একটু প্রশস্ত রয়েছে, এ কারণে আমরা এর একটা ওয়াইড দিয়ে দিচ্ছি। ওয়াইড দিয়ে আমরা এই পার্সেন্টেজ দিচ্ছি হচ্ছে যে 25% দিয়ে আমরা এটাকে ক্লোজ করলাম। এখন এই টেবিল বর্ডার 1 এবং উইথ দিয়েছি 25%। এখন আমরা এই প্রথম যে আমাদের টেবিল রো রয়েছে, এ কারণে আমরা কি করব, এখানে আমরা TR নেব টেবিল রো এর জন্য। তো TR এর মধ্যে আমরা কি করতে পারি, এটা হচ্ছে আমাদের হিডিং বলতে পারি। হিডিংয়ের জন্য যে কাজটি আমরা করব সেটি হচ্ছে আমরা TH নিতে পারি। TH নেওয়ার পরে যেহেতু এখানে আমাদের দুটি কলাম রয়েছে, কলস্প্যান ব্যবহার করতে পারি। কলস্প্যান ইকুয়াল দিয়ে আমরা 2 দিচ্ছি ভ্যালুটি, দিয়ে বলছি রেজাল্ট শিট। স্ল্যাশ করে আমরা TH ক্লোজ করতেছি। এরপরে আমরা কি করতে পারবো, পরে কিন্তু আমরা এই যে TR ওপেন করেছি স্ল্যাশ আমরা কি করব, TRটাকে ক্লোজ করব। দেন আমরা আবার TR ওপেন করব। TR ওপেন করার পরে আমরা কী পাবো, এবার TD নিব। এই TDর মধ্যে আমরা নেম নিব, নেম নিয়েছি স্ল্যাশ TD করছি আমরা। এরপরে আমরা কিন্তু এই যে GPA করব, তাই না? আচ্ছা, এই GPA করার জন্য আমরা যে কাজটি করব সেটা হচ্ছে আবার আমরা TD নেব, নিয়ে যেহেতু এটি আমাদের রো স্প্যানে রয়েছে, এটা ক্লোজ না করে আমরা রো স্প্যান ব্যবহার করব। রো স্প্যান ইকুয়াল 2 ব্যবহার করতেছি। এবার GPA লিখে দিচ্ছি স্ল্যাশ আমরা TD করতেছি। আর TR ওপেন করেছি, আমরা কিন্তু স্ল্যাশ কী করব, TRটাকে ক্লোজ করে দিব। আচ্ছা, এরপরে যে কাজটি করব সেটি হচ্ছে রোলের জন্য আমরা আবার TR ওপেন করব। TR ওপেন করে আমরা আবার TD নেব, নিয়ে কি করব, রোল নেব। এবার স্ল্যাশ করে TDটাকে ক্লোজ করব। TR ওপেন করেছি আমরা, স্ল্যাশ TRটাকে ক্লোজ করে দিব। এখানে আমরা টেবিল ওপেন করেছি, স্ল্যাশ টেবিল ক্লোজ করে দিব। আমরা বডি ওপেন করেছি, স্ল্যাশ বডি ক্লোজ করে দিব। আমরা HTML ওপেন করেছি, এটাকে ক্লোজ করে দেব। তবে হ্যাঁ, এখানে আরেকটি কথা বলে রাখি, এখানে যেহেতু আমাদের রেজাল্ট শিট, নেম, রোল এবং GPA এই সবগুলো ঠিক মাঝখানে রয়েছে অ্যালাইনমেন্টে, আমরা টেবিলের এই জায়গায় কিন্তু বলে দিতে পারি, কি বলে দিতে পারি, এখানে ক্লোজ না করে বলে দিই অ্যালাইন ইকুয়াল সেন্টার করে দেই।
তাহলে কিন্তু সবগুলো অটোমেটিকভাবে কী হবে, পুরো টেবিলের মাঝখানে চলে আসবে। অথবা আমরা টিআরের ভেতরে করতে পারি, ম্যানুয়ালি করতে পারি, বা প্রত্যেকটার সামনে যে টিডি রয়েছে সেখানেও করতে পারি। তবে এখানে টেবিলের ভেতরে দিলে সবগুলো কী হয়ে যাবে, একবারেই টেবিলের ভেতরে একদম অ্যালাইন সেন্টারে চলে যাবে। ডায়নামিক ওয়েবসাইটকে আমরা দুটি বা তিনটি দৃষ্টিকোণ থেকে উত্তর করতে পারি। একটি হচ্ছে যে সমস্ত ওয়েবসাইট আমাদের HTML প্লাস CSS প্লাস PHP এবং SQL বা জাভাস্ক্রিপ্ট ইত্যাদি, তার মানে যখন আমরা HTML এবং CSS এর বাইরে গিয়ে আরও অন্যান্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজগুলো বা এই স্ক্রিপ্ট ল্যাঙ্গুয়েজগুলো দিয়ে আমরা ওয়েবসাইট তৈরি করছি, তখন কিন্তু সেটিকে বলা হচ্ছে ডায়নামিক ওয়েবসাইট, বা ডায়নামিক মানে কি, গতিশীল ওয়েবসাইট। অথবা বলতে পারি এভাবে, যে সমস্ত ওয়েবসাইট এর তথ্যগুলো অটোমেটিকভাবে আপডেট নেয়, সেই সমস্ত ওয়েবসাইটকে বলা হচ্ছে ডায়নামিক ওয়েবসাইট, এটাও বলতে পারি আমরা। ওকে, এরপরেও রয়েছে আমাদের খ নাম্বারে। খতে বলা হচ্ছে কি, যে ডোমেইন নেম এবং আইপি অ্যাড্রেস। দেখুন, দুইটা কিন্তু পাশাপাশি বিষয়। একটি হচ্ছে ডোমেইন নেম। ডোমেইন নেম কোনটা? ডোমেইনটা হচ্ছে আমাদের ডোমেইন হচ্ছে যে কোনো একটি ওয়েবসাইট এর একক বা স্বতন্ত্র নাম। কোনো একটি ওয়েবসাইট এর একক বা স্বতন্ত্র যে নাম রয়েছে তার নাম হচ্ছে ডোমেইন। আর আইপি অ্যাড্রেস কি? আইতে হচ্ছে ইন্টারনেট প্রোটোকল অ্যাড্রেস, ইন্টারনেট প্রোটোকল। তো এখানে আইপি অ্যাড্রেস এবং ডোমেইন নেম কিন্তু অনেকটা কাছাকাছি বিষয়, কারণ ডোমেইন নেম যখন আমরা ব্যবহার করি সেক্ষেত্রে কিন্তু আমাদের নাম চলে আসে, আর যখন আমরা আইপি অ্যাড্রেস ব্যবহার করি সেক্ষেত্রে আমাদের সংখ্যা চলে আসে। এই বিষয়টা খুব ভালো করে মাথায় রাখতে হবে। তাহলে ডোমেইন নেমের ক্ষেত্রে আমাদের একটি ইংরেজি শব্দ চলে আসে বা কোনো একটি নাম চলে আসে, কিন্তু যখন আমরা আইপি অ্যাড্রেস নিয়ে কথা বলি সেক্ষেত্রে কিন্তু আমাদের একটি সংখ্যা চলে আসে, সেটা হচ্ছে আমাদের 32 বিটে। কত বিটে? 32 বিটে বা 4 অক্টেটে আমাদের একটা সংখ্যা চলে আসে। সেই সংখ্যাটাকে বলা হচ্ছে মূলত আইপি অ্যাড্রেস। এটি মূলত যখন আমরা ডোমেইন নেম ছিল না তার আগে কিন্তু ডোমেইন নেম এর পরিবর্তে আমরা আইপি অ্যাড্রেস ব্যবহার করতাম, কিন্তু এতে করে মানুষের মধ্যে একটা বিড়ম্বনার সৃষ্টি হয়। কীরকম করে? যে ওই সমস্ত ওয়েবসাইটগুলো আমরা ভিজিট করতে চাই সেগুলোর কিন্তু ঠিকানাটাকে মুখস্থ রাখা বা মনে রাখা অনেক কষ্টকর বা দুঃসাধ্য হয়ে যায়, যার কারণে কিন্তু পরবর্তী সময়ে এসে এই আইপি অ্যাড্রেসগুলোকে তুলে দিয়ে সেখানে কি দেওয়া হয়েছে? ডোমেইন নেম দেওয়া হয়েছে। আর ডোমেইন নেম হচ্ছে একটি নাম, যেমন ধরেন facebook.com, তো এটি হচ্ছে একটি ফেসবুকের ডোমেইন, তাই না? এরকম gmail.com, google.com, এইগুলো শব্দ কিন্তু আমরা খুব সহজে মুখস্থ করে রাখতে পারতেছি বা মনে রাখতে পারতেছি। এটা হচ্ছে আমাদের ডোমেইন নেম। আর এর আগে যেটা ব্যবহার হতো সংখ্যাভিত্তিক, সেটি হচ্ছে কি আইপি অ্যাড্রেস। তাহলে বলা হচ্ছে এর পরিপূরক ব্যাখ্যা করো, তাহলে ডোমেইন নেমও যা, আইপি অ্যাড্রেসও তা, তাই বলতে পারি একে অপরের পরিপূরক। এরপরে আসো গ নাম্বারে যে উত্তরটি বলা হচ্ছে, প্রশ্নটি আছে সেটি হচ্ছে যে উদ্দীপকের চিত্রটি আউটপুট হিসাবে পাওয়ার জন্য HTML কোড লিখতে হবে। ওকে, ফাইন। তাহলে এখানে দেওয়া আছে একটি টেবিল। আমরা এখন কি করব? এই গড় উত্তরে লিখবো হচ্ছে সেই টেবিলটা। তো আমরা শুরু করছি প্রথমে কি দিয়ে? HTML দিয়ে। এরপরে আমরা নিচ্ছি আমার হেড ওপেন করে আমরা হেডকে কি করতেছি? ক্লোজ করে নিচ্ছি। এরপর লিখবো হচ্ছে বডি। ওকে, যেহেতু এখানে টেবিল বর্ডার রয়েছে লিখতেছি টেবিল বর্ডার। আমরা অ্যাট্রিবিউট নিচ্ছি টেবিল বর্ডার, আমি মান নিচ্ছি 1, তোমাদের যা খুশি নিতে পারো 2, 3, 4। আচ্ছা, এরপরে যেহেতু একটি রো রয়েছে আমি লিখতেছি TR, টেবিল রো এর জন্য। আর TR এর মধ্যে আমরা এখানে সবগুলোকে আমরা ধরতেছি টেবিল ডেটা। যেহেতু এখানে কোনো হেডিং বা এই ধরনের কোনো কিছু নেই, তাই আমরা সবগুলোকে টেবিল ডেটাকে হিসাবে কাউন্ট করব, তাই লিখছি আমরা TD, টেবিল ডেটা। প্রথমে দেওয়া আছে সায়েন্স। আচ্ছা, এরপরে আমরা কি করলাম? /TD করলাম। এরপরে রয়েছে কমার্স, আমি আবার TD নিচ্ছি, TD নিয়ে লিখতেছি কমার্স। আচ্ছা, এরপরে আমি আবার এটাকে /TD করতেছি। এরপর আবার TD রয়েছে, এখানে রয়েছে আমাদের হিউম্যানিটিস। ওকে, ফাইন। এরপরে আমরা কি করব? /TD করতেছি। এরপরে আমাদের কি আছে? যেহেতু আমরা এখানে ওপেন করেছি রোটাকে, এখানে ক্লোজ করব, তাই আমরা এই যে ওপেন করেছি এখানে আমরা TR করে দিচ্ছি। এটা করার কারণে কিন্তু আমরা এক লাইন পেয়ে যাব। এরপরে যেটা করব সেটি হচ্ছে আমাদের পরবর্তী লাইনের জন্য আমরা আবার এখান থেকে শুরু করছি TR,
এরপরে আমরা নিচ্ছি এখানে টিডি টেবিল ডেটা, এখানে রয়েছে আমাদের ফিজিক্স। ওকে ফাইন, তাহলে আবার কি স্ল্যাশ টিডি, এরপরে অ্যাকাউন্টিং রয়েছে, আমরা আবার টিডি নিচ্ছি অ্যাকাউন্টিংয়ের জন্য। ওকে, আবার স্ল্যাশ টিডি করতেছি, এরপরে আমরা আবার টিডি নিয়ে লিখবো হচ্ছে হিস্টোরি। আচ্ছা গুড, এখন এটাকে আবার কি স্ল্যাশ টিডি করছি, এবং এই যে ওপেন করেছি আমরা আবার কি করব স্ল্যাশ টিআরটাকে ক্লোজ করে দিচ্ছি। তার মানে আমাদের পরবর্তী যে রোটা ছিল সেটাও হয়ে যাচ্ছে। ওকে, এখন দেখব সর্বশেষ রোটা, আমরা এর জন্য আবার টিআর নিব টেবিল রো, এর ভিতরে নিচ্ছি টিডি টেবিল ডেটা কেমিস্ট্রি। আচ্ছা, তাহলে স্ল্যাশ টিডি আমরা আবার ক্লোজ করলাম, আবার টিডি নিচ্ছি, এরপরে আছে ম্যানেজমেন্ট। ওকে ফাইন, এখন আমরা স্ল্যাশ টিডি করছি, এরপরে রয়েছে আমাদের ইসলামিক হিস্টোরি, ইসলামিক হিস্টোরি স্ল্যাশ টিডি। এখন আমরা এটাকে কি করব, সর্বশেষ টিআর ওপেন করেছি, স্ল্যাশ টিআর ক্লোজ করব। ওকে ফাইন, এখন আমরা এখানে কি করেছিলাম, এখানে আমরা টেবিল ওপেন করেছি, তাই স্ল্যাশ টেবিল করব। এরপর আমরা বডি ওপেন করেছিলাম, স্ল্যাশ বডি করব। এরপর আমরা HTML করেছিলাম, তাই স্ল্যাশ HTML। তার মানে কি আমরা এখান থেকেও কিন্তু এই যে আমাদের গ এর উত্তরটি আমরা করে ফেলেছি। এখন দেখব আমরা ঘ এর উত্তরটি। আসলে ঘ এর উত্তরে কি বলা হচ্ছে, বলা হচ্ছে যদি উদ্দীপকের টেবিলের কোড সারিতে বা স্তম্ভে এবং স্তম্ভকে সারিতে পরিণত করতে হয় তাহলে কি কি পরিবর্তন করতে হবে তা বিশ্লেষণ করো। এখানে কিন্তু আমরা যা ট্যাগ করা সেটা করে ফেলেছি। এখন আসলে এইটাকে যদি আমরা এক্সচেঞ্জ করে দেই, যেমন ধরো এখানে আমাদের রোতে কি আছে, সায়েন্স কমার্স এবং কি হিউম্যানিটিস রয়েছে। এখন আমরা কি করব, এই সায়েন্স কমার্স এবং হিউম্যানিটিসকে আমরা কলামে রূপান্তর করবো। তাহলে সায়েন্স সায়েন্স থেকে যাবে, বাট এই কমার্স চলে আসবে ফিজিক্সের কাছে, আর হিউম্যানিটিস চলে আসবে কেমিস্ট্রির কাছে। তখন কি হবে, এটা সায়েন্স, এটা কমার্স, এটা হচ্ছে হিউম্যানিটিস। তাহলে সায়েন্স এর পরে আসবে এই ফিজিক্স, আর এখানে হিউম্যানিটিস চলে যাবে আমাদের কেমিস্ট্রি, এবং এখানে যখন চলে আসবে কমার্স, দেন এখানে আসবে অ্যাকাউন্টিং, এখানে আসবে ম্যানেজমেন্ট। আর যখন আমাদের হিউম্যানিটিস চলে আসবে আমাদের কেমিস্ট্রির জায়গায়, দেন তখন এখানে হয়ে যাবে কি আমাদের হিস্টোরি অ্যান্ড ইসলামিক হিস্টোরি। এই কাজটি করতে পারলে হয়ে যাবে। তো আমরা এখন দেখব যে এটা কীভাবে করা যায়। তো এখন দেখো আমরা আগের মতো যে কাজটি করব সেটি হচ্ছে এরকম, যে আমরা এইটা করার জন্য আমরা কি করব, HTML ট্যাগ নিচ্ছি, নিয়ে আমরা কি করতেছি, হেড ট্যাগ ওপেন করতেছি। আচ্ছা, এখানে আমরা আবার হেডটাকে কি করব, আমরা ক্লোজ করে নিচ্ছি। এরপরে আমরা দিচ্ছি বডি ট্যাগ, বডি ট্যাগ দেওয়ার পরে আমরা দিচ্ছি টেবিল ট্যাগ, টেবিল বর্ডার নিচ্ছি, আমরা টেবিল বর্ডার ইকুয়াল আমরা কি নিচ্ছি, এবার 2 নিচ্ছি। আচ্ছা, সবসময় 1 নিতাম, এবার 2 নিচ্ছি। এরপরে যেহেতু আমাকে আবার টিআর নিতে হবে, আমি টিআর ওপেন করছি, বাট এই টিআরের মধ্যে টিডি থাকবে, টিডি হিসেবে কে থাকবে, সায়েন্স থাকবে। আমি সায়েন্স লিখছি, আর সায়েন্স লিখলাম, আমি স্ল্যাশ টিডি করলাম, এরপরে আমি আবার টিডি করছি। এখন আমি কি করব, এই সায়েন্স এরপরে কমার্স রাখবো না, তাহলে সায়েন্স এরপরে কে যাবে, ফিজিক্স চলে যাবে। তাহলে ফিজিক্স করতেছি আমি, স্ল্যাশ টিডি। আচ্ছা, এরপরে টিডি নিচ্ছি, এখন আমি কিন্তু করব কেমিস্ট্রি। ওকে, স্ল্যাশ টিডি। এখন আমরা এটাকে কি করব, স্ল্যাশ টিআর করব। তার মানে কি এই রোটা কমপ্লিট হয়ে গেছে। আমরা আবার টিআর নিচ্ছি পরবর্তী টিআরের জন্য, টেবিল রো এর জন্য, এবং এখানে টিডি নিচ্ছি, নিয়ে লিখব এবার কমার্স। আচ্ছা, স্ল্যাশ আমাদের টিডি, আমরা আবার টিডি নিচ্ছি, এখন লিখব হচ্ছে আমাদের অ্যাকাউন্টিং। ওকে ফাইন, স্ল্যাশ টিডি, আমরা আবার টিডি নিচ্ছি, এবার লিখব হচ্ছে ম্যানেজমেন্ট। ওকে, স্ল্যাশ টিডি। এখন আমরা এই যে টিআর ওপেন করেছিলাম, স্ল্যাশ টিআর কী করবো, ক্লোজ করব। এখন কিন্তু একটা বিষয় বাকি আছে, সেটা কি হিউম্যানিটিস। আমরা আবার টিআর ওপেন করি, করে এখানে লিখতেছি টিডি, দিয়ে নিচ্ছি আমরা হিউম্যানিটিস। ওকে ফাইন, স্ল্যাশ টিডি, এরপরে আবার টিডি নিচ্ছি, এবার লিখবো হচ্ছে হিস্টোরি, স্ল্যাশ টিডি, আমরা আবার টিডি নিচ্ছি, দেন ইসলামিক হিস্টোরি। স্ল্যাশ টিডি। ওকে ফাইন,
এখন এই যে টিয়ার ওপেন করেছি স্ল্যাশ টিয়ার কী করবো আমরা ক্লোজ করব। এখন দেখো আমাদের কিন্তু 3টা কলাম বা 3টা রো হয়ে গেছে। যেহেতু আমরা সবার আগে আমরা কি করেছিলাম এই টেবিল নিয়েছি, তাহলে স্ল্যাশ টেবিলটাকে আমরা কি করতেছি ক্লোজ করতেছি, এরপরে বডিটা ক্লোজ করতেছি, এরপরে আমরা কি HTML-টা ক্লোজ করতেছি। এইটা করতে পারলে কিন্তু আমাদের টেবিল এর যে রোগুলো রয়েছে সেই রোগুলো হয়ে যাবে কলাম, আর কলাম হয়ে যাবে কি রো। আশা করি বুঝতে পেরেছো। তো আসলে ওয়্যার ফ্রেম হচ্ছে যখন আমরা ওয়েব পেজ তৈরি করার জন্য যে লেআউট তৈরি করি কাগজে কলমে যখন কোনো একটি ওয়েব পেজের লেআউট তৈরি করা হয় বা স্ট্রাকচার গঠন তৈরি করা হয়, তখন সেটিকে বলা হচ্ছে ওয়্যার ফ্রেম। আমি লিখে দিচ্ছি এখানে উত্তরটি। তাহলে আমরা বুঝতে পারলাম যে কতে যে প্রশ্নটি চাওয়া হয়েছে যে ওয়্যার ফ্রেম কি। আমি বলতেছি যে কাগজে কলমে ওয়েব পেজ তৈরির বা ওয়েব পেজ এর লেআউট তৈরি করাকে ওয়্যার ফ্রেম বলে। তার মানে যখনই ওয়েব পেজ তৈরি করি, সেই ওয়েব পেজ তৈরি করতে গিয়ে আমরা যখন কাগজে কলমে সেটিকে স্ট্রাকচার দাঁড় করি, সেটিকে বলা হচ্ছে ওয়্যার ফ্রেম। এরপর দেখবো আমরা 2 নম্বরে বলছে, খতে বলছে যে HTML কোন ডকুমেন্টের অংশ নয় তবে লেখা জরুরি। দেখুন খতে যে প্রশ্নটি বলা হচ্ছে সেটি হচ্ছে মূলত আমাদের ডক টাইপ HTML। তোমরা যারা বই দেখেছো তোমরা দেখবা যে আমাদের প্রত্যেকটা যখন আমাদের এই ধরনের কোনো একটি HTML কোডিং করা হয়, সেক্ষেত্রে কিন্তু লেখা থাকে এইভাবে যে নট চিহ্ন দিয়ে বা দেওয়া থাকে ডক টাইপ HTML। আচ্ছা, এটাকে কেন দেওয়া হয়? এটি হচ্ছে আসলে ব্রাউজারকে বোঝানো হয় যে তোমাকে দ্বারা যে কাজটি করানো হচ্ছে বা এখন যে কাজটি আমরা করছি সেটা হচ্ছে ডক টাইপ HTML। অর্থাৎ হচ্ছে এটা দিয়ে বোঝানো হচ্ছে যে HTML5 ভার্সনে তোমাকে হচ্ছে কি কাজটা করা হচ্ছে। তার মানে এখানে যে কাজটা করা হবে সেটি অবশ্যই HTML-এর কাজটি করা হবে। এইটা মূলত বোঝানোর জন্য, এইটা ব্রাউজারকে প্রদর্শন করার জন্য কিন্তু এই কথাটা বলে দেওয়া হয়। কিন্তু বর্তমান যুগে বা বর্তমানে কিন্তু এটি আর লেখার কোনো প্রয়োজন পড়ে না। কেন পড়ে না? কারণ বর্তমান যে আমাদের ওয়েব ব্রাউজারগুলো রয়েছে, সেই প্রত্যেকটা ওয়েব ব্রাউজারে কিন্তু বাই ডিফল্টভাবেই এটাকে সাপোর্ট দেওয়া থাকে, যাতে করে এই ধরনের HTML কাজ করতে গিয়ে সে যেন ডক টাইপ না লিখেও যেন এটা ডক টাইপে অর্থাৎ HTML5-এ রান করে বা প্রদর্শন করে। এইটিকেই বোঝানোর জন্য মূলত আগের ভার্সনগুলোতে যখন দেখানো যেত না বা সাপোর্ট করতো না, সেক্ষেত্রে কিন্তু এই ডক টাইপ HTML এই লেখাটি দেওয়া প্রয়োজন পড়তো। এখন সেটা না দিলেও কাজটা কিন্তু হয়ে যাচ্ছে। তাই বলছি যে HTML-এ কোনটি ডকুমেন্টের অংশ নয়, মানে এটা কিন্তু কোন ডকুমেন্টের অংশের মধ্যে পড়ে না, তবে লেখা জরুরি। কেন জরুরি? যাতে করে তোমার যে ওয়েব ব্রাউজার সেটাকে সাপোর্ট করিয়ে তোমাকে ফলাফল দেখাবে, সেই ব্রাউজারকে বোঝানো হচ্ছে যে তোমাকে দিয়ে এখন HTML-এর কাজ করানো হচ্ছে, সেটি হচ্ছে HTML5। তার মানে তুমি এটাকে এভাবে সাপোর্ট দিয়ে ফলাফল যাতে সে নির্বিঘ্নে দিতে পারে, এ কারণে মূলত এই ডক টাইপ .html-টা দেওয়া হয়। আশা করি বুঝতে পেরেছো। এটা তোমরা বানিয়ে লিখতে পারবে। এরপরে দেওয়া হচ্ছে যে উদ্দীপকে দৃশ্যকল্প 1। তার মানে এখানে আমরা 3টি দৃশ্যকল্প দেখতে পাচ্ছি। নাম্বার 1 হচ্ছে এটি হচ্ছে কি টেবিল, এটি হচ্ছে একটি ওয়েব পেজ বা ওয়েবসাইটের স্ট্রাকচার, আর এটি হচ্ছে আরেকটি ওয়েবসাইটের স্ট্রাকচার দেওয়া আছে। এখানে আমরা 3টা নিয়ে কথা বলবো। তো গতে যেটা বলা হচ্ছে, গর যে উত্তরটি সেটা হচ্ছে কি উদ্দীপকে দৃশ্যকল্প 1 এর মতো ওয়েব পেজ তৈরির জন্য প্রয়োজনীয় HTML কোড লিখো। তার মানে এই টেবিলটা তৈরি করার পেছনে যে সমস্ত ট্যাগগুলো এখানে ব্যবহার হয়েছে, সেই ট্যাগগুলো ব্যবহার করে আমাকে এই HTML কোডিংটা করতে হবে। তো চলো সেটা দেখিয়ে দিই কীভাবে করতে হয়। প্রথমে আমরা কি করব, আমাদের প্রথমে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে যে HTML, এরপরে হচ্ছে হেড আমরা ওপেন করব, এরপর আমরা এখানে কি করব, হেডকে আমরা ক্লোজ করে দিব। আচ্ছা, তোমরা চাইলে এই হেড ওপেন ক্লোজ না করেও কিন্তু এই ফলাফলটি বের করা সম্ভব। তো এইটা করার পর কি করতে হবে, আমরা দেখতে পাচ্ছি যে এখানে আমাকে একটা টেবিল তৈরি করতে হবে। তো আমরা এখানে বডি নিয়ে নিচ্ছি, বডি ট্যাগ ওপেন করার পরে যেহেতু টেবিল ট্যাগ আছে, এখানে টেবিল ট্যাগের জন্য আমরা এখানে বলে দিচ্ছি টেবিল। আর টেবিলের পরে বলছি এখানে একটা অ্যাট্রিবিউট রয়েছে, সেটা হচ্ছে বর্ডার অ্যাট্রিবিউট।
এই বর্ডার অ্যাট্রিবিউট দেওয়ার পরে এর যে ভ্যালু, সেই ভ্যালুর মানটাকে আমরা 1 রাখছি। তোমরা আসলে 2, 3ও ব্যবহার করতে পারো। টেবিল বর্ডার নেওয়ার পরে আমাকে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে TR আমাকে ওপেন করতে হবে। আমি এখান থেকে TR টেবিল রো ওপেন করলাম। এরপরে আমি যেহেতু এই লাইনটি লিখব, এটা হচ্ছে টেবিল হেডিং, তাই আমি এখানে TR এর ভেতরে আমি কি দিব, আমি TH দিব, টেবিল হেডিং। এখন TH দেওয়ার পরে আমি দেখছি যে এখানে একটি কল স্প্যান ব্যবহার রয়েছে। আমি TH লেখার পরে কল স্প্যান ব্যবহার করছি। তো কল স্প্যান হচ্ছে আরেকটি অ্যাট্রিবিউট, এবং এই কল স্প্যান অ্যাট্রিবিউটের যে ভ্যালু হচ্ছে 2, কারণ দুটি কলামকে সে একত্র করেছে, তাই কল স্প্যানের ভ্যালু হবে 2। আমি এই ভ্যালু 2 দিয়ে দিচ্ছি। এরপরে এখানে যে লেখাটি হবে সেটি হচ্ছে A&H কোম্পানি লিমিটেড। আমি লিখছি A&H কোম্পানি লিমিটেড। এরপরে আমি এখান থেকে TH-কে ক্লোজ করলাম, এবং আমি যে এখানে TR ওপেন করেছি আমি ঠিক তার নিচে স্ল্যাশ দিয়ে TR-কে আমি ক্লোজ করলাম। এতে করে কিন্তু আমাদের যে হেডিংটি ছিল এই হেডিংটি হয়ে যাবে। তবে এখানে আরেকটি কথা বলে রাখি, তোমরা হয়তো অনেকেই বুঝতে সমস্যা হতে পারে এটি, যে এখানে কিন্তু A&H কোম্পানি লিমিটেডের মধ্যে কিন্তু এটা দেওয়া আছে একদম সেন্টারে, পাশাপাশি এটা বোল্ড করা আছে। তো আমি কিন্তু এখানে সেন্টার বা বোল্ড কোনো কিছু করিনি। কেন করিনি তোমরা হয়তো জেনে থাকবে, যখন আমরা TH অর্থাৎ টেবিল হেডিং হিসেবে কোনো কিছুকে ইউজ করি, সে কিন্তু অটোমেটিকভাবে বোল্ড হয়ে যায় আর সেন্টারে চলে আসে। এ কারণে আমরা এখানে A&H কোম্পানি লিমিটেডের মধ্যে কোনো এলিমেন্ট বা কোনো অ্যালাইনমেন্ট আমরা ব্যবহার করিনি, পাশাপাশি বোল্ড ট্যাগও ব্যবহার করিনি। ওকে, এরপরে আমাদের এই যে এখানে দেওয়া আছে অর্ডার লিস্ট এবং আনঅর্ডার লিস্ট, এই লাইনটির জন্য আমরা কি করব, আমরা সেই লাইনটির জন্য আমরা আবার যে কাজটি করবো সেটি হচ্ছে আমরা আবার TR ওপেন করব। TR ওপেন করলাম। TR ওপেন করার পরে আমরা কিন্তু এবার কি দেবো, এর নাম TD, হ্যাঁ TD হবে। তো এখন যে TD দিব, TD দেওয়ার পরে এটা কিন্তু আছে সেন্টারে। এক্ষেত্রে আমরা লিখবো যে অ্যালাইনড সেন্টার, লিখবো অ্যালাইন ইকুয়াল সেন্টার। এই অ্যালাইন ইকুয়াল সেন্টার করার পরে আমরা এখানে লিখতেছি কি লিখতেছি, যে অর্ডার লিস্ট অর্ডার লিস্ট লেখা হয়ে গেলে আমরা এখান থেকে /TD করে দেব, টেবিল ডেটা করে দেব। এরপরে প্রথমটি হয়ে গেল, আমরা আবার TD নিচ্ছি। এই TDর মধ্যে আমরা আবার দেব অ্যালাইন সেন্টার, অ্যালাইন ইকুয়াল সেন্টার করছি আমরা। আচ্ছা, এরপর লিখতেছে আনঅর্ডার লিস্ট। এরপরে এই যে আমরা ওপেন করেছিলাম TD, আমরা এখানে স্ল্যাশ দিয়ে TD দিয়ে দিচ্ছি। আর এখানে যে আমরা TR ওপেন করেছি আমরা ঠিক তার নিচে এই স্ল্যাশ দিয়ে কী করবো, TRটাকে ক্লোজ করে দেব। এতে করে কিন্তু আমাদের 2 নাম্বার যে রোটা রয়েছে এটি কিন্তু হয়ে যাবে। তবে এখানে আমি আরেকটি কথা বলে রাখি, আমরা যেহেতু এখানে অ্যালাইন নিয়েছি 2বার, অ্যালাইন সেন্টার, আমরা এখানে 2বার অ্যালাইন সেন্টার না করে যদি আমরা TR এর মধ্যে অ্যালাইন নিতাম, সেক্ষেত্রে একবার কিন্তু অ্যালাইন সেন্টার করে এই ফলাফলটি পাওয়া যেত। ওকে, এখন দেখব যে আসলে এই 3 নাম্বার লাইনে কী আছে। আমি আবারও কী করব, আমি আবারও TR ওপেন করছি এই লাইনের জন্য। এখন TR ওপেন করার পরে আমি কি করব, আমি নেব হচ্ছে TD টেবিল ডেটা। এখন টেবিল ডেটার মধ্যে আছে আমাদের অর্ডার লিস্ট। আমি এখন এই TDর মধ্যে আমি কি নেব, আমি নেব হচ্ছে OL অর্ডার লিস্ট। এখন অর্ডার লিস্ট নেওয়ার পরে দেখতেছি এখানে টাইপ রয়েছে, তাহলে অর্ডার লিস্ট টাইপ দিব আমি টাইপ। এটা হচ্ছে আরেকটি অ্যাট্রিবিউট, এর ভ্যালু হচ্ছে 16 I মানে কি রোমান সংখ্যা 1। এইটা ক্লোজ করার পরে আমি এখানে লিখবো হচ্ছে LI অর্থাৎ লিস্ট আইটেম। তো লিস্ট আইটেম কি আছে, 1 নম্বরে আছে বুক, আমি বুক লিখে দিচ্ছি। এরপরে এখান থেকে আমি স্ল্যাশ করব LI। ওকে, আবার আমি LI নিচ্ছি, আবার আমার লিস্ট আইটেম। এরপর রয়েছে পেপার, আমি এখান থেকে লিখে নিচ্ছি পেপার। আমি আবার এখান থেকে /LI করছি, এবং আমি আবার LI ওপেন করে নেটবুক দেওয়া আছে এখানে, বা নোটবুক হবে এখানে। আচ্ছা, এটা লিখে আমি কি করব, আমি /LI করছি। আর এখানে যে আমি TR ওপেন করেছি মানে TD ওপেন করেছি, আমরা আগে এখানে /TD করব। আর পরে তার আগে যে আমরা TR ওপেন করেছি আমরা এখানে /TR করব। না সরি,
এখানে টিআর করব না, কারণ এই টিডি হয়ে যাওয়ার পরে আমরা আরেকটি টিডি করব। ওকে, আমরা এই টিডি করব, দেন এরপরে আমরা কি করব, এই টিআরটাকে আমরা টিআরকে ক্লোজ করব। ওকে, এখন এটা টিডি শেষ করলাম, আমরা এখান থেকে আমরা আরেকটা কি নেব, টিডি নেব। এই টিডি নেওয়ার পরে এর মধ্যে আছে আমাদের আরেকটা হচ্ছে যে আনঅর্ডার লিস্ট। আমরা এখানে নিচ্ছি হচ্ছে আনঅর্ডার লিস্ট। টাইপ হচ্ছে এখানে স্কোয়ার দিয়ে আমরা দিয়ে দিচ্ছি। এখন প্রথমেই এলআই নিচ্ছি আমরা, প্রথমে লিস্ট আইটেম মার্কার, আচ্ছা স্ল্যাশ, আমরা আবার এলআই করছি লিস্ট আইটেম, আবার এলআই দিয়ে আমরা দিচ্ছি ইন্ক স্ল্যাশ এলআই, আমরা আবার এলআই নিচ্ছি, নিয়ে পেন্সিল, ওকে স্ল্যাশ এলআই করছি। এখন এই যে আমরা এই ওএল ওপেন করেছি, আমরা এখানে স্ল্যাশ ওএল না ইউএল ক্লোজ করে দিলাম। এরপরে আমরা কি করব, এখানে আমরা টিডি নিয়েছি, আমরা স্ল্যাশ টিডি নিচ্ছি, এবং এই প্রথমে যে আমরা এখানে টিআর ওপেন করেছি, এই টিআর ওপেন করেছি, আমরা এখানে কি করব, এখন স্ল্যাশ আমরা টিআরটাকে ক্লোজ করে দিব। এইটা করে দেওয়ার পরে আমাদের কিন্তু এই পর্যন্ত কাজটি হয়ে যাবে। এখন আমরা যেহেতু সবার আগে এখানে আমরা এই যে টেবিল ট্যাগটি ওপেন করেছি, আমরা ঠিক এখানে আমাদের টেবিল ট্যাগটি আমরা ক্লোজ করে দেব স্ল্যাশ টেবিল। আচ্ছা, এরপরে আমরা কি করব, আমরা বডি ওপেন করেছি, বডি ক্লোজ করে দেব, তাহলে স্ল্যাশ বডি ট্যাগ। এবং সর্বপ্রথমে আমরা কি করছিলাম, HTML ট্যাগ নিয়েছি, ওপেন করেছি, আমরা এখান থেকে স্ল্যাশ HTML করে দিচ্ছি। তার মানে এইটার মাধ্যমে কিন্তু আমরা এই প্রথম যে আমরা টেবিল দেখতে পাচ্ছি, এবং এই টেবিলের মধ্যে আমার হেডার রয়েছে এবং আনঅর্ডার লিস্ট এবং অর্ডার লিস্ট রয়েছে, সেগুলো কিন্তু আমি সুন্দর করে এখানে উপস্থাপন করেছি। এরপর দেখব যে আসলে আমাদের 4 নম্বরে মানে ঘতে যেটা বলা হয়েছে, কি বলা হয়েছে, দৃশ্যকল্প 2 এবং দৃশ্যকল্প 3 এর প্রতিফলিত ওয়েবসাইটটির কাঠামোর মধ্যে কোনটি অধিক সুবিধাজনক। দেখুন, যখন আমাদেরকে 2 আর 3-এর মধ্যে একটি কম্পেয়ার করতে বলছে যে দুটি ওয়েবসাইট স্ট্রাকচারের মধ্যে কোনটি অধিক সুবিধাজনক, সেক্ষেত্রে কিন্তু আমাকে ভাবতে হবে যে আসলে ওয়েবসাইটের মধ্যে 2 নাম্বার দৃশ্যকল্পে কী আছে এবং 3 নাম্বার, এটি 3 নাম্বার হবে, এবং 3 নাম্বার দৃশ্যকল্পে কী আছে। তাহলে কিন্তু আমরা এই পার্থক্যটা ধরতে পারবো, কারণ আমরা কিন্তু কাঠামোগত যে ওয়েবসাইটের স্ট্রাকচার জানি, সেটা কিন্তু 4 প্রকার। কয় প্রকার? 4 প্রকার। 1 নাম্বার কী ছিল? 1 নাম্বার ছিল আমাদের হায়ারার্কিক্যাল বা ট্রি, হায়ারার্কিক্যাল ছিল, হ্যাঁ হায়ারার্কিক্যাল ছিল 1 নাম্বার, এবং 2 নাম্বার ছিল আমাদের কি নেটওয়ার্ক, আশা করি তোমাদের মনে আছে, নেটওয়ার্ক, এবং 3 নাম্বার ছিল লিনিয়ার, এবং 4 নাম্বার ছিল হচ্ছে আমাদের কম্বিনেশন, মানে সবগুলো একসাথে কম্বিনেশন। ওকে, 4 নাম্বার। তাহলে এই যে আমাদের চার আইটেমের যে ওয়েবসাইট আছে, এই 4 আইটেমের যে ওয়েবসাইটগুলো আমাকে জানতে হবে, জানতে পারলেই কিন্তু আমরা 2 এবং 3-এর মধ্যে এটি কম্পেয়ার করতে পারবো। তাহলে 1 নাম্বার হায়ারার্কিক্যাল, একে বলা হয় ট্রি। যদি আমাদের একটি ওয়েব পেজ থেকে যদি আমরা অনেকগুলো ওয়েব পেজ এভাবে শাখা প্রশাখার ন্যায় বৃদ্ধি পায়, তাহলে তার নাম হায়ারার্কিক্যাল বা ট্রি বলি। নেটওয়ার্ক কোনটা? নেটওয়ার্ক হচ্ছে যখন প্রতিটি পেজ থেকে মূলত প্রতিটি পেজেই অনায়াসে গমন করা যায়, তখন একে বলা হয় নেটওয়ার্ক। আর লিনিয়ার হচ্ছে প্রথম পেজ থেকে দ্বিতীয় পেজ, তার থেকে তৃতীয় এবং চতুর্থ পেজে যাওয়া যাবে আসা যাবে এবং নেক্সট এবং প্রিভিয়াস বাটনের সাহায্যে। আর কম্বিনেশন হচ্ছে এই 3টাকে যদি আমরা একত্র করি, তখন তার নাম হয় কি কম্বিনেশন। তাহলে এখন আমরা এটা বুঝতে পারলাম। এখন বলছে দৃশ্যকল্প 2 এবং 3-এর মধ্যে কোনটি বেশি সুবিধাজনক। সেক্ষেত্রে আমরা এখানে দেখতে পাচ্ছি যে এটি হচ্ছে একটি আমাদের হোম পেজ নির্ভর, অর্থাৎ ট্রি ওয়েবসাইট। এটি হচ্ছে আমাদের ট্রি ওয়েবসাইট। আচ্ছা, আর এখানে কি বলছে? এখানে বলছে যে www.xyzedu.bd ওয়েবসাইটটি ভিজিট করে রাজীব দেখে যে ওয়েবসাইটটির যে কোনো পেজ থেকে যে কোনো পেজে যাওয়া যায়। তার মানে এটা কিন্তু এই 2 নাম্বারটা, অর্থাৎ প্রথমটা হচ্ছে আমাদের ট্রি, এই 1 নাম্বারটা হায়ারার্কিক্যাল, এবং দ্বিতীয় যে আমাদের দৃশ্যকল্প 3 রয়েছে, এটি হচ্ছে নেটওয়ার্ক। তাহলে এখন
নেটওয়ার্কের সাথে আমাদের ট্রি কোনটা বেশি আমাদের মানে অধিক সুবিধাজনক সেটা আমাকে প্রমাণ করতে হবে। তো এখানে বলতে পারি যেহেতু এই জায়গাতে আমাদের হোম পেজ নির্ভর হচ্ছে একটি ওয়েবসাইট, এখানে কিন্তু আমরা যে কোনো পেজ থেকে যে কোনো পেজে অনায়াসে গমন করতে পারি না। আর এটি হচ্ছে কিন্তু এমন একটি ওয়েবসাইট যে কোনো পেজ থেকে যে কোনো পেজে অনায়াসে গমন করা যায়। তার মানে এখানে কিন্তু কোনো জায়গা থেকে কোনো জায়গায় যেতে হলে হোম পেজের মাধ্যমে আগে হোমে চলে আসতে হবে, দেন তারপর সেখানে যেতে হবে বা যাবে। আর এখানে কিন্তু কোনো কিছুর প্রয়োজন পড়তেছে না। তার মানে তুমি যেখানে থাকো না কেন ঠিক ওই জায়গা থেকে তুমি যে কোনো জায়গায় পদার্পণ করতে পারবে। তার মানে বলতে পারি যে দৃশ্যকল্প 2 এর ওয়েবসাইটটি হচ্ছে আমাদের হায়ারার্কিক্যাল বা ট্রি ওয়েবসাইট, আর দৃশ্যকল্প 3 এর যে ওয়েবসাইটটি রয়েছে সেটি হচ্ছে আমাদের নেটওয়ার্ক ওয়েবসাইট। তাহলে হায়ারার্কিক্যাল বা ট্রি ওয়েবসাইটের থেকে কিন্তু নেটওয়ার্ক ওয়েবসাইটের সুবিধা বেশি, কেননা এখানে কিন্তু প্রত্যেকটা পেজ থেকে প্রতিটি পেজে অনায়াসে গমন করা যায়, ডিরেক্টলি যাওয়া আসা করা যায়, এই হচ্ছে তার বেশি সুবিধা। আর এটা হচ্ছে হোম পেজ নির্ভর, যার কারণে এখানে হোম পেজ থেকে এসে দেন তুমি যেখানে যেতে চাও সেখানে যেতে হবে। তার মানে দুইটা পেজের সঙ্গে দুইটা ওয়েবসাইটের মধ্যে তুলনা করলে আমার দৃষ্টিকোণ থেকে যেটা মনে হচ্ছে সেটি হচ্ছে 2 এর থেকে দৃশ্যকল্প 3 এর ওয়েবসাইটটি বেশি বা অধিক সুবিধাজনক বলে মনে করি। এই কথা বলে তোমাকে কি বলতে, তোমার উত্তরের সাপেক্ষে যৌক্তিক ব্যাখ্যা। তার মানে আমি যে কথাগুলো বললাম এই কথাগুলো তোমাকে দিতে হবে যে আমি মনে করি দৃশ্যকল্প 2 এবং দৃশ্যকল্প 3 এই দুটি ওয়েব পেজের মধ্যে বা ওয়েবসাইটের মধ্যে 2 এর থেকে 3 অধিক সুবিধাজনক। কারণ হচ্ছে এখানে প্রতিটি পেজ থেকে প্রতিটি পেজে অনায়াসে গমন করা যায়, আর এটি হচ্ছে আমাদের হোম পেজ নির্ভর ওয়েবসাইট, যার কারণে হোমে আসতে হবে, দেন সেখান থেকে তোমাকে যেতে হবে। আশা করি তোমরা বুঝতে পেরেছ। আমরা এভাবেই কিন্তু প্রতিটি বোর্ড কোশ্চেনকে আমরা চেষ্টা করছি তোমাদের সামনে খুব সহজ করে উপস্থাপন করার। যদি তোমাদের এই সমস্ত ভিডিওগুলো ভালো লেগে থাকে তোমরা অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্টস করতে ভুলবে না। আর সাবস্ক্রাইব এখনও না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে, আর তোমরা বেশি বেশি করে শেয়ার করবে যাতে করে আমরা পরবর্তী এই ভিডিওগুলো তৈরি করার তোমাদের কাছ থেকে অনুপ্রেরণা পেয়ে যাই। তো আজকে এ পর্যন্তই, খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।